রাতের আঁধারে ভালোবাসার মানুষটার হাতে নিজের বাবাকে খুন হতে দেখে একদম থমকে দাঁড়িয়েছে অন্তি। ওর বাবার রক্তাক্ত দেহে মাটিতে পড়ে আছে। চোখের সামনে এমন ঘটনা দেখার পর দৌড়ে গিয়ে বাবাকে ধরার শক্তিও নেই ওর। এই তো কিছুক্ষণ আগে সবই ঠিক ছিল, কিন্তু এখন অন্তির পুরো পৃথিবীটাই কেমন যেন ওলটপালট হয়ে গিয়েছে। বাবা মায়ের একমাত্র মেয়ে আহিকা নওরিন অন্তি। মা বললে ভুল হবে, কেননা অন্তির জন্মের পর ওর মা মারা যান। তারপর থেকে বাবাই ওর সব। আর বাবার পরেই ওর সবচেয়ে কাছের মানুষ আরাফ। ঠিক সে আরাফের হাতে নিজের বাবার খুন হওয়াটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না সে। রাতে অন্তি ওর বাবা বেরিয়েছিল ব্রিজের আশেপাশে হাঁটাহাঁটি করার জন্য। দুজনে বেশ ভালোই গল্প করতে করতে যাচ্ছিল। হঠাৎ অন্তি আইসক্রিমের দোকান দেখে বাবাকে সাইডে রেখে আইসক্রিম কিনতে যায়, আর ফিরে এসেই দেখে সেই কষ্টদায়ক ঘটনা। ওর চোখের সামনে আরাফ একটা ধারালো ছুরি অন্তির বাবার পেট বরাবর ঢুকিয়ে দিল। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, আর পৈশাচিক হাসি দিয়ে আরাফ ছুরিটা বের করে সেখান থেকে চলে গেল। না, আর কিচ্ছু ভাবতে পারছে না অন্তি। নিজেকে কন্ট্রোল করে এক দৌড়ে গিয়ে বাবার লুটিয়ে পড়া দেহের পাশে বসলো সে। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকার পর জোরে করে বাবা বলে চিৎকার করে উঠল। চারদিকে শুনশান নীরবতার জন্য ওর কথাগুলো প্রতিধ্বনি হিসেবে ফিরে আসছে। ওর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। কাঁদতে কাঁদতে অন্তি বলে উঠল, বাবা, ও বাবা, প্লিজ চোখটা খোলো না। এই দেখো আমি চলে এসেছি। তোমার অন্তি চলে এসেছে বাবা। বাবা প্লিজ তাকাও আমার দিকে, প্লিজ বাবা প্লিজ। অন্তি প্রচুর পরিমাণে কান্না করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ অনেকক্ষণ আগেই ওর বাবা ওকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছেন। এতটাই দূরে চলে গিয়েছেন যে সেখান থেকে আর কেউ ফিরে আসতে পারবে না কোনোদিনও। অন্তি আবারও বলতে লাগলো, বাবা প্লিজ, একটাবার কথা বলো বাবা, প্লিজ বাবা। তুমি না চলে গেলে আমি কি করে থাকবো বলো? বলো বাবা, তুমি ছাড়া আর কে আছে আবার? না, আমি আমি জানি তুমি ঠিক আছো। বুঝেছি, তুমি আর আরাফ মিলে নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কোনো প্ল্যান করেছো, তাই না? দেখো আমি কিন্তু সব ধরে ফেলেছি। প্লিজ তুমি তাকাও না। অন্তি কষ্টে একদম পাথর হয়ে গেছে। ওর মাথায় এখন কিছু ঢুকছে না। এত রাতে ব্রিজের ওপর কোনো মেয়ের কান্নার আওয়াজ পেয়ে দুইজন লোক এগিয়ে এলেন। ওনাদের মধ্যে একজন বললেন, কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন? অপরজন রাস্তায় লুটিয়ে পড়া অন্তির বাবার মরদেহ দেখতে পেলেন, আর তিনি বললেন, আরে, মনে হয় ওনাকে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। এক্ষুনি হাসপাতালে নিতে হবে। প্রথম ব্যক্তিটি বললেন, তা তো ঠিক, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে না উনি বেঁচে আছেন। আচ্ছা দাঁড়ান, আমি পালস রেটটা একটু চেক করি। উনি অন্তির বাবার হাতের কবজিতে হালকা করে চাপ দিয়ে ধরে কিছুক্ষণ অপেক্ষা করলেন। তারপর মুখটা মলিন করে বললেন, হি ইজ নো মোর। অনেকক্ষণ আগেই উনি মারা গিয়েছেন। ওনার কথা শুনে অন্তি এক ঝটকা দিয়ে বলল, না, আপনি আপনি মিথ্যে বলছেন। আমার বাবার কিছু হয়নি। আমার বাবা একদম ঠিক আছে। এইরকম ভুলভাল কথা একদম বলবেন না। আপনি ভুল বুঝছেন। সত্যি আপনার বাবা আর বেঁচে নেই। অনেকক্ষণ আগেই উনি মারা গিয়েছেন। বিশ্বাস না হলে আপনি নিজেই পালস চেক করে দেখুন। অন্তি নিজেও একজন মেডিকেল স্টুডেন্ট, তাই এই বিষয়ে ওর ভালো ধারণা রয়েছে। লোকটার কথা মতো ও ওর বাবার পালস রেট চেক করলো, আর তৎক্ষণাৎ সে পুরো বরফের মতো জমে গেল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। চারদিকে কিচিরমিচির শব্দ করে পাখি ডাকছে। সকালের পরিবেশটা একদম শান্ত। অন্তি চুপচাপ ওর বাবার কবরের পাশে বসে চোখের জল ফেলছে। দৈবাত পেছন থেকে কারো ডাকে অন্তি ঘুরে তাকালো, এবং পেছনে থাকা ব্যক্তিটিকে দেখে অবাকের শীর্ষে পৌঁছালো। পশ্চাতে দাঁড়ানো ব্যক্তিটি বলে উঠলেন, কি ব্যাপার? কোনো কথা বলছো না যে? এইখানে কি করছো তুমি? লোকটার এমন কথায় অন্তি অবাক হওয়ার চরম পর্যায়ে পৌঁছে গেল, আর তাচ্ছিল্যের স্বরে বলল, আপনার কথা শুনি আমার হাসি পাচ্ছে জানেন? কোন মুখে আপনি এসেছেন এখানে? আর আমি এখানে কেন সেটা আপনি জানেন না? সবটাই কি আপনার অজানা মিস্টার আরাফ রহমান? আরাফ রহমান শহরের নামকরা বিজনেস স্টার। সবাই ওকে এক নামে চেনে। আরাফের একমাত্র কাজই হচ্ছে বিজনেস সামলানো এবং মায়ের দেখভাল করা, কারণ 2 বছর আগে ওর বাবা মারা গিয়েছে, আর এজন্য মাকে ওরই দেখতে হয়। আরাফ সবকিছু না জানার ভান করে বলল, মানে, এসব কি বলছো তুমি? তুমি এখানে কেন? আমি কি করে জানবো? হঠাৎ তুমি থেকে একদিনে এরকম আপনিতে উঠে গেলে কেন? ও, আপনি তো কিছুই বোঝেন না তাই না? এতটাই অবুঝ আপনি। একদম নাটক করবেন না, আর ভালো মানুষ সাজতে আসবেন না। আপনাকে আমার চেনা হয়ে গিয়েছে। আপনি একজন খুনি। হ্যাঁ, আপনি খুনি, আমার বাবার খুনি। আর কি ভেবেছেন
আপনার মতো খুনিকে আমি তুমি করে বলবো? কখনোই না। আপনার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার। চলে যান আমার চোখের সামনে থেকে, নইলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তারপর লকআপে বসে এসব নাটক করবেন। আরব বাঁকা হেসে জবাব দিল। এই শহরে কোন পুলিশ অফিসারের এত সাহস যে আরাব রহমানকে অ্যারেস্ট করবে? আর আমাকে রাখার মতো কোনো লকআপ আছে এখানে? হুম, তুমি যখন সব জেনেই গেছো তখন আর নাটক করার কোনো মানেই হয় না। হ্যাঁ, আমি নিজ হাতে তোমার বাবাকে খুন করেছি। এই ছেলের এক একটা কথা শুনে অন্তি শুধু অবাকই হচ্ছে। এত বড় অন্যায় করার পরেও এর বিন্দুমাত্র ভয় নেই, এটা ভেবেই অন্তি হতবাক। আহত দৃষ্টি নিবদ্ধ করে অন্তি বলল, কেন আরফ, কেন? কেন আপনি আমার বাবাকে মারলেন? কি ক্ষতি করেছিল আমার বাবা আপনার? বাবা তো আমাদের রিলেশন মেনেই নিয়েছিল। তাহলে আপনি কেন এমনটা করলেন? কেন বলুন? আরাব রহমান তার কাজের জন্য কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। অন্তি এবার প্রচন্ড রেগে গেল। বেশ উচ্চস্বরে বলতে লাগলো, তাহলে কেন এখানে এসেছেন? কিসের জন্য এসেছেন? আমার বাবাকে মেরে আপনার শান্তি হয়নি? এখন আমাকে মারতে এসেছেন? নিন, মেরে ফেলুন আমাকে। এই তো আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। কি হলো, মারুন আমাকে। উফ, এমন করে না অন্তি পাখি। আমি তোমাকে মারতে যাব কেন? তোমাকে তো আমি ভালোবাসি। আরাবের কথাটা শেষ হতে দেরি হলো ঠিকই, কিন্তু অন্তির থাপ্পড় মারতে দেরি হয়নি। ঠাস করেও আরাবের গালে একটা থাপ্পড় মেরে দিল। আরাব বিস্ময়ে অন্তির দিকে তাকিয়ে আছে। অন্তি ক্রোধান্বিত কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। নিজের ওই অপবিত্র মুখে একদম ভালোবাসার কথা বলবেন না। সন্ত্রাসী, খুনি একটা। বিশ্বাস করুন, আপনাকে আমার জাস্ট সহ্য হচ্ছে না। চলে যান আমার সামনে থেকে। আর কি বললেন? আপনাকে কেউ শাস্তি দিতে পারবে না? আল্লাহ আছে। হ্যাঁ, আপনার পাপের শাস্তি আপনি পাবেনই। দুদিন আগে হোক বা পরে, শাস্তি আপনি পাবেন। আর সেই শাস্তি আমি দেব আপনাকে। আরাব বিরক্তি প্রকাশ করে বলল, ও প্লিজ, অনেকক্ষণ তোমার এসব কথা শুনেছি। শাস্তি সে তো পরের কথা। আমি এসবে ভয় পাই না। আর কি বলছো, ভালোবাসার কথা বলবো না? আরে ডার্লিং, সত্যি তো আমি তোমাকে ভালোবাসি। আরাবের এইসব কথা অন্তির গায়ে আগুনের মতো জ্বলছে। ও নিজেকে কন্ট্রোল না করতে পেরে আরাবকে আরেকটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খেয়ে আরাব চোখ লাল করে তাকায় আর শক্ত করে অন্তির হাত চেপে ধরে। ব্যথায় কোকিয়ে ওঠে অন্তি। অস্ফুট স্বরে বলে, আহ, ছাড়ুন, লাগছে আমার। হাতটা ছাড়ুন। চোখ রাঙিয়ে আরাব বলে, চুপ, একদম চুপ। অনেকক্ষণ তোমার কথা শুনেছি। আর না, এখন একদম চুপ করে থাকবে আর আমার সাথে যাবে। কখনোই না। আপনার মতো খুনির সাথে আমি কখনোই যাব না। আমার হাত ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তোমার হাতটা ধরে নিত। এখন থেকে সব সময় তোমার হাতটা আমিই ধরে রাখবো। কথাটা বলে আরাব বাঁকা হেসে অন্তিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। অন্তি হাজার চেষ্টা করেও নিজের হাতটা ছাড়াতে ব্যর্থ হলো। আরাব গাড়ির সামনে এসে অন্তির হাতটা ছেড়ে দিয়ে বলল, গাড়িতে গিয়ে বসো। অসম্ভব, আমি কিছুতেই বসবো না। আরাব দৃষ্টি নিবদ্ধ করে অন্তির পানে চোয়াল শক্ত করে বলে, তুমি ভালো করেই জানো আমি এক কথা দুইবার বলি না। তুমি যদি গাড়িতে গিয়ে না বসো তাহলে তোমাদের বিক্রমপুরের অরফানেজটা এই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের করুণ অবস্থা দেখতে কি তোমার ভালো লাগবে? কথাটা শোনা মাত্র অন্তি এক পা পিছিয়ে গেল। এত কিছু আর সহ্য করার ক্ষমতা ওর নেই। ও চুপচাপ স্ট্যাচুর মতো আরাবের দিকে চেয়ে রইল। আরাব এবার তুড়ি মেরে বলল, আমার হাতে বেশি সময় নেই অন্তি পাখি। হ্যাঁ কিংবা না তাড়াতাড়ি বলো। যদি হ্যাঁ বলো তাহলে তো ভালো, আর না বললে আরো ভালো। আমি তাহলে আমার লোকেদের ফোন দিয়ে কাজ শুরু করতে বলি। অন্তি এখনো চুপ করেই আছে। সেটা দেখে আরাব রেগে বলে উঠল, তোমার চুপ করে থাকা দেখে ধরে নিলাম তোমার অ্যান্সার না। ওকে ফাইন, আমি তাহলে আমার কাজটা শুরু করছি। আরাব ওর পকেট থেকে ফোনটা বের করে যেই কানে ধরতে যাবে ঠিক সেই মুহূর্তে অন্তি বলে উঠল, দাঁড়ান, আমি রাজি। আমার জীবন তো এমনিতেই শেষ। আমি চাই না আমার জন্য এই মাসুম বাচ্চাদের ক্ষতি হোক। ওদের স্বার্থের জন্য আমি আপনার মতো খুনির সাথে যেতে রাজি। ওয়াও, দ্যাটস লাইক এ গুড গার্ল। তাহলে আর দেরি না করে চুপচাপ গাড়িতে উঠে পড়ো। অন্তি চুপচাপ চোখের জল ফেলতে ফেলতে গাড়িতে গিয়ে বসলো। আরাবও বাঁকা হেসে ড্রাইভিং সিটে বসলো। অন্তি আনমনে মুখ ঘুরিয়ে তাকিয়ে থেকে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। আরাবকে কিছু না বলে সিট বেল্টটা লাগিয়ে দিল। তারপর গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর আরাব একটা বড় বাসার সামনে এসে গাড়ি থামালো। দুইবার হর্ন বাজাতেই বড় লোহার গেটটা খুলে দেওয়া হলো। ও গাড়ি নিয়ে ভেতরে এসে এক সাইডে থামালো আর অন্তিকে উদ্দেশ্য করে বলল, আমরা চলে এসেছি, নেমে পড়ো। অন্তি চুপচাপ আগে চারদিকে চোখ বোলালো। অন্তি উপলব্ধি করলো এটা আরাবদের বাসা। এই বাসাটা ওর চেনা, কারণ এর আগেও অনেকবার এখানে এসেছে। ও চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়ালো।
চলো ভেতরে চলো। অন্তির কোনো হুঁশ নেই, সে নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আরাব ওর দৃষ্টি আকর্ষণ করতে কিছুটা জোরেই বলল। কি হলো, শুনতে পাচ্ছ না? ভেতরে যেতে বলছি তো। অন্তি এবারে শব্দ করে কেঁদে উঠল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জিজ্ঞাসু দৃষ্টি নিবদ্ধ করে আরাব বলল, কাঁদছো কেন? কি করেছি আমি? কিছুই করেননি। আমার এই ভেবেই কান্না পাচ্ছে যে আমার কপালটা এত খারাপ, এতটাই বেশি খারাপ যে আমার বাবার খুনিকে সেটা জানা সত্ত্বেও আমি তাকে শাস্তি দিতে পারছি না, বরং আমাকে তার সাথে কথা বলতে হচ্ছে। এমনকি এখন আমি তার সামনেই দাঁড়িয়ে আছি। কি অদ্ভুত, তাই না? হুম, অদ্ভুত তো বটেই। বাট কি জানো তো, শুধু এটুকুই নয়, এখন থেকে তুমি এখানেই থাকবে এবং আমার চোখের সামনে। আজ থেকে এটাই তোমার বাড়ি। কি? না, কখনোই না। আমি কিছুতেই এখানে থাকবো না। আপনি আমাকে সঙ্গে করেই নিয়ে এসেছেন, আমি ওই বাচ্চাদের কথা ভেবে এসেছি। তার মানে এই না যে আমি এখানেই থাকবো। আরে কুল বেইবে, এত হাইপার হচ্ছে কেন? তুমি তো ওই বাচ্চাদের ভালো চাও, তাহলে এরকম করার কোনো মানেই হয় না। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে তো আমি এক্ষুনি আবার আমার লোকদের ফোন করে তাদের কাজ শুরু করতে বলবো। এখন তুমি বলো, তোমার সিদ্ধান্তটা কি? অন্তি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে সব হারানোর পরেও ওর আরাফকে ভয় পেতে হচ্ছে। ও চায় না ওর জন্য এতগুলো এতিম বাচ্চাদের কোনো ক্ষতি হোক, সেজন্য নিজের অনিচ্ছা সত্ত্বেও বরাবর আরাফের প্রস্তাবে ওকে রাজি হতে হচ্ছে। ওকে ফাইন, তাহলে এখন চোখটা মুছে ভেতরে চলো। আর হ্যাঁ, আমার আম্মু যেন কিছুতেই এসব কথা না জানে। ভেতরে গিয়ে একদম স্বাভাবিক আচরণ করবে। আর আমার সম্পর্কে কিছু বললে কিন্তু তার ফল ভালো হবে না। আরাব অন্তিকে নিয়ে অভ্যন্তরে প্রবেশ করলো। ওদের দুজনকে একসাথে দেখে আরাফের আম্মু আতিফা রহমান এগিয়ে আসলেন এবং বললেন, আরাব, এসেছিস বাবা? অন্তি, মা এসো, ভেতরে এসো। আমি জানি মা, তোমার মনের অবস্থাটা ঠিক কতটা খারাপ। তারপরেও বলবো, মন খারাপ করে থেকো না মা। আল্লাহ সব কিছু ঠিক করে দিবেন। অন্তি কিছু না বলে চুপচাপ ভেতরে এসে দাঁড়ালো। আরাফের আম্মু ওর কাছে এগিয়ে গেলেন আর চোখটা মুছিয়ে দিলেন। আর কেঁদো না মা, কাঁদলে যে তুমি অসুস্থ হয়ে পড়বে। আর তুমি অসুস্থ হয়ে গেলে তোমার বাবার আত্মা কষ্ট পাবে। চিন্তা করো না, তোমার বাবার খুনিরা ঠিক শাস্তি পাবে। আরাবের কাছ থেকে আমি সব শুনেছি। কিন্তু মা, তুমি কি কাউকে দেখেছো? কে বা কারা তোমার বাবাকে খুন করেছে? অন্তি তৎক্ষণাৎ আরাফের দিকে তাকালো, আর আরাফ অগ্নিদৃষ্টি নিবদ্ধ করে ওকে কিছু না বলতে ইশারা করলো। হ্যাঁ আন্টি, আমি জানি কে আমার বাবার খুনি। আমার বাবার খুনি আপনার ছেলে আরাফ রহমান। কিন্তু কি বলুন তো, আমি চাইলেও সে কথাটা আপনাকে বলতে পারছি না। মনে মনে কথাগুলো বলল, মুখ ফুটে তা বলার সাহস হলো না অন্তির। বিস্মিত গলায় সে বলল, না মানে আমি কাউকে দেখিনি আন্টি, কে বা কারা ছিল আমি কিচ্ছু জানি না। আচ্ছা, তবে তুমি চিন্তা করো না। দেখবে খুনিরা খুব শীঘ্রই ধরা পড়বে আর কঠিনতম শাস্তি পাবে। আর চোখে আরাফের দিকে তাকিয়ে অন্তি বলে, আমিও তাই চাই, যে আমার বাবাকে খুন করেছে সে যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি পায়। হুম, আর হ্যাঁ, এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। আমি তো তোমার মায়ের মতোই, তাই না? আমি তোমাকে কোনো শূন্যতা বুঝতে দিব না। আন্টি। অন্তির আরাবের ওপর রাগ থাকলেও আরাবের আম্মুর প্রতি কোনো রাগ নেই, কারণ উনি অনেক ভালো মানুষ। আর আগে থেকেই উনি অন্তিকে ভীষণ ভালোবাসেন, সেজন্য ওনার সাথে অন্তি বাজে বিহেভ করছে না। আর তাছাড়া আরাফ তো আগে থেকে থ্রেট দিয়ে রেখেছে এবং বলেছে ও যেন একদম নর্মাল বিহেভ করে, তাই ও স্বাভাবিক বিহেভই করছে। আরাফ এগিয়ে এসে আতিফা রহমানকে উদ্দেশ্য করে বলে, হুম, আম্মু বলছি ওকে ঘরে নিয়ে যাও। ওর শরীরটাও ঠিক নেই, ঘরে গিয়ে রেস্ট করতে বলো। ঠিক বলেছিস। অন্তি, চলো আমার সাথে ঘরে চলো। আরাফ চোখ রাঙিয়ে অন্তিকে ওর আম্মুর সাথে যেতে ইশারা করলো। অন্তিও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ওর আম্মুর সাথে চলে গেল। আরাফের আম্মু ঘরে এসে অন্তিকে বসালেন, ফ্যানটা ছেড়ে দিয়ে অন্তির পাশে এসে বসলেন। অন্তির গালে হাত রেখে বললেন, আর মন খারাপ করে থাকে না মা। আমি জানি তোমার খুব খারাপ লাগছে, তবুও বাস্তবতাটা মেনে নাও। আর এখানে তোমার কোনো অসুবিধা হলে সাথে সাথে আমাকে জানাবে। আন্টি। আহা, দেখেছো, তোমার সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি। তোমার তো কাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। ইস, চোখ মুখ বসে গেছে। দাঁড়াও, আমি এক্ষুনি খাবার আনছি। কথাটা বলে উনি তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে গেলেন। অন্তি কিছু বলার সুযোগই পেল না। পারছি না আমি, কিছুতেই পারছি না নিজেকে শান্ত করে রাখতে। আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কেন এমনটা করলে আরাফ?
আমার বাবা কি ক্ষতি করেছিল তোমার? আমি যে কিছুতে এটা মানতে পারছি না। কিভাবে চোখের সামনে নিজের বাবার খুনিকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করব? কথাগুলো ভাবতে ভাবতে অন্তির নেত্রকোণ জলে পরিপূর্ণ হয়ে গেল। নেত্রকোণ হতে ফোঁটায় ফোঁটায় জল গড়িয়ে পড়তে লাগলো। এরই মাঝে আতিফা রহমানের প্লেট করে খাবার নিয়ে আসলেন। প্লেট এগিয়ে দিয়ে বললেন, নাও মা, খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না আন্টি। তা বললে কি করে হয়? একটু আধটু খাও। আন্টি প্লিজ আমাকে জোর করবেন না। আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি, তুমি একটু রেস্ট করো। আতিফা রহমান খাবারের প্লেটটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। ওনাকে বের হতে দেখে আরাফ এগিয়ে এসে বলল, ও খায়নি? না রে, ওর নাকি খেতে ইচ্ছে করছে না, তাই আর জোর করলাম না। আচ্ছা, তুমি আমাকে প্লেটটা দাও, আমি ওকে খাইয়ে আসছি। নে, তবে সাবধানে, ওকে বেশি জোর করিস না। ঠিক আছে। আরাফ ওর আম্মুর কাছ থেকে প্লেটটা নিয়ে ঘরে প্রবেশ করলো। পেছন থেকে অন্তির কাঁধে হাত রেখে বলল, খাবারটা খেয়ে নাও। তৎক্ষণাৎ অন্তির চোখ লাল করে পশ্চাতে তাকালো এবং হাত থেকে খাবার প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, খাবার এনেছেন? আমি তো খাবার খাবো না। খাবার না এনে যদি বিষ আনতেন তাহলেই ঠিক খেয়ে নিতাম। জানতাম, ভালো কথা শোনার মেয়ে তুমি নও। ওকে ফাইন, খেতে হবে না তোমাকে। বিষ খেয়ে মরতে ইচ্ছে হয়েছে তাই না? বাট দেখো, তুমি যদি মরে যাও তাহলে আমি কি শাস্তি পাবো? না। কিন্তু হ্যাঁ, আমাকে কেউ শাস্তি দিতে পারবে না। সো এত কষ্ট করে বিষ খেয়ে মরা উচিত না তোমার। আর বেসিক্যালি আমি তো তোমাকে মরতে দেব না, আমার অন্তি পাখি। অন্তি দাঁড়িয়ে গিয়ে আরাফের কলার চেপে ধরে। রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, বন্ধ করুন আপনার এইসব নাটক। আমার আর সহ্য হচ্ছে না। কেন করছেন আমার সাথে এরকম? কি ক্ষতি করেছি আপনার? আমার বাবাকে মেরে শান্তি পাননি? আর কি চাই? আমাকেও মেরে ফেলুন না। আমার আর জাস্ট এইসব নাটক সহ্য হচ্ছে না। মুচকি হেসে আরাফ শান্ত কণ্ঠে বলে, আহ, আস্তে বেগ, এত জোরে চেঁচিও না তো। আম্মু শুনলে কি হবে বলো তো? আর আমি বেশি কিছু চাই না, শুধু তোমাকে আমার কাছে রাখতে চাই, দ্যাটস ইট। কিন্তু তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে তো আমাকে অনেক পাপ কাজ করতে হবে। সেটা তোমারও ভালো লাগবে না আর আমারও না। তাই বলছি বাড়াবাড়ি করো না। আমি যা বলি চুপচাপ শোনো, এতে তোমারই মঙ্গল। আর মঙ্গল? আপনি আমার জন্য অভিশাপ। আপনার জন্য আমি সব কিছু হারিয়েছি। আর কোনো মঙ্গল চাই না আমার। শুধু এতটুকু বলেন, কেন আমার বাবাকে মারলেন? কি অপরাধ ছিল তার? সেটা তো ছিলই, নইলে কি আমি এমনি এমনি এত বড় সিদ্ধান্ত নিলাম? তবে এখন সেটা বলা যাবে না, সময় হলে সবই জানতে পারবে। আরাফের এত হেয়ালি করা কথাগুলো অন্তির সহ্য হচ্ছে না। সে পুনশ্চ শক্ত করে আরাফের কলার চেপে ধরল আর আরাফকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, না, এখনই আমাকে বলতে হবে। আপনি এমনটা কেন করলেন? কি হলো বলুন? চুপ করে থাকবেন না। আনসার মি। অন্তির এমন করে ক্রোধে ফেটে পড়ে আরাফ। নিজেকে এক ঝটকায় সরিয়ে নিয়ে অন্তির হাতটা শক্ত করে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, এত বাড়াবাড়ি আমার পছন্দ নয়। বলেছি সময় হলে সব জানতে পারবে, তাই ধৈর্য ধরো। আমার মাথা গরম করিও না, এর ফল কিন্তু ভালো হবে না। এত স্ট্রেস অন্তির পক্ষে সহ্য করার সক্ষমতা হলো না। এমনিতেই এত বড় একটা ঘটনা ঘটেছে, তারপর আবার কাল থেকে কিছু খায়নি। আর এখন উত্তেজিত হয় এবং আরাফের শক্ত করে হাত চেপে ধরায় ও আরাফের গায়ে ঢলে পড়ল। আরাফ সাথে শক্ত করে ওকে ধরে ফেলে। অন্তিকে ধরে নিয়ে বিছানায় শুয়ে দেয়। অন্তির হাতের কবজিটা লাল হয়েছে, রক্ত একদম জমে গিয়েছে। আরাফ এখন নিজের মধ্যে নেই। রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না, তাই ওইখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। আকাশে হালকা লালচে আভা দেখা যাচ্ছে। মাথার উপর দিয়ে পাখি উড়ে উড়ে গাছের ডালে নিজের বাসায় ফিরছে। প্রকৃতির রূপ আসলেই অপরূপ। এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। বারান্দায় বসে আনমনে প্রকৃতির রূপ দেখছে আরাফ। চোখ দুটো এখনো লাল হয়ে আছে ওর। মাঝে মাঝে সিগারেটটা মুখে নিয়ে এক টান দিচ্ছে, আবার ধোঁয়া ছেড়ে দিচ্ছে। কারো পায়ের আওয়াজ পেয়ে আরাফ সিগারেটটা বারান্দায় গ্রিল দিয়ে নিচে ফেলে দেয়। ও ঠিকই ধরেছে, ওর আম্মু এসেছে। আতিফার রহমান ছেলেকে ঘরে না পেয়ে বারান্দায় চলে আসলেন। জিজ্ঞাসা দৃষ্টি নিবদ্ধ করে আরাফ বলে, কিছু বলবা আম্মু? বলছি, অন্তি তো অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, ওকে গিয়ে ডাকি। কাল থেকে তো মেয়েটা কিচ্ছু খায়নি, একটু কিছু খাওয়াতে হবে, নইলে তো অসুস্থ হয়ে পড়বে। এমনিতেও ওর শরীরের অবস্থা ভালো না। আচ্ছা, আমি গিয়ে ডাকছি। না, তুই থাক, তুই গেলে অযথা রাগারাগি করবে, তার চেয়ে বরং আমিই যাচ্ছি। আচ্ছা বেশ, তুমিই যাও। আতিফা রহমান অন্তির রুমে গিয়ে দেখলেন ও গুটিসুটি মেরে শুয়ে আছে। উনি অন্তির গায়ে হাত বুলাতে বুলাতে আস্তে করে ডাকলেন,
বেশ কয়েকবার ডাকার পরে অন্তি কোনো সাড়া শব্দ করে না। যেইভাবে শুয়েছিল ঠিক সেইভাবেই আছে। এই সিচুয়েশনে আতিফার রহমান অনেক ভয় পেয়ে যান। উনি দ্রুত রুম থেকে বের হয়ে আরাফের কাছে গেলেন। ভয়ার্ত কণ্ঠে বললেন, আরাপ, অন্তি তো উঠছে না, ওর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আমার ভীষণ ভয় করছে রে। চমকে ওঠে আরাফ, উদ্বিগ্ন কণ্ঠে বলে। কি বলছো? এখনো উঠেনি? চলো তো দেখি। আরাফ দৌড়াতে দৌড়াতে অন্তির ঘরে আসে। অন্তিকে আরাফ ঠিক যেইভাবে শুয়ে দিয়ে গিয়েছিল এখনো সেইভাবেই আছে। মুখ চোখ শুকিয়ে গিয়েছে, চোখগুলো বসে গিয়েছে আর ফর্সা মুখে কালি পড়ে গিয়েছে। আরাফের নজর পড়লো অন্তির হাতের দিকে। হাতে রক্ত জমে কালো রং ধারণ করেছে। আরাফের নিজের উপর ভীষণ রাগ হলো। আসলেই ও তখন বেশ বাড়াবাড়ি করে ফেলেছিল, যার কারণে অন্তি এখনো সেন্সলেস হয়ে আছে। ও সেন্সলেস হয়ে গিয়েছে আম্মু। তুমি একটু ওর পাশে বসো, আমি ডক্টর আঙ্কেলকে ফোন করে এখনই আসতে বলছি। তাড়াতাড়ি আসতে বলিস। আরাফ ফোন করার কিছু সময়ের মধ্যেই ডক্টর চলে আসেন। উনি অন্তির বেডের পাশে বসে ওকে চেক আপ করছেন। আরাফ উদ্বিগ্ন কণ্ঠে ডক্টরকে জিজ্ঞেস করে, আঙ্কেল, কি হয়েছে ওর? মানে ভয়ের কিছু নেই তো? অনেকক্ষণ ধরেই ওর সেন্স নেই। না, তেমন কোনো প্রবলেম নেই, তবে ওকে বেশি স্ট্রেস দেওয়া যাবে না। বেশি প্রেশার দিলে সাংঘাতিক কিছু হতে পারে। আর না খাওয়া এবং অতিরিক্ত টেনশনের জন্য ওর এরকম হয়েছে। আঙ্কেল, বুঝতে পেরেছি। আর ওর শরীরটা দুর্বল, তাই আমি একটা ইঞ্জেকশন পুশ করে দিচ্ছি। আর কিছু মেডিসিন লিখে দিলাম, ওগুলো আনিয়ে নিও। ঠিকমতো খাওয়া দাওয়া করাবে। এখনও একটু ঘুমাক। আই হোপ ঘন্টাখানেকের মধ্যে ওর সেন্স আসবে। আর যদি বেশি সিরিয়াস হয় তখন আমাকে ফোন করবে। ওকে, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আরাফ ডক্টরকে এগিয়ে দিয়ে ঘরে আসে। অন্তির পাশে বসে ওর মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছে। আরাফের চোখ দিয়েও পানি পড়ছে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আরাফ বলে ওঠে, আই এম সরি জান, আই এম রিয়েলি সরি। আমি খুব বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু কি করব বলো? তুমি তো জানো আমার রাগটা অনেক বেশি। তারপরেও তুমি আমার কথা শোনো না, আর সেজন্য তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তুমি যদি আমার কথা শুনতে, তাহলে কি এমন করতাম বলো? কেন আমাকে বারবার অমানুষ হতে বাধ্য করো জান? আরাফ ফার্স্ট এড বক্সটা এনে অন্তির হাতে ব্যান্ডেজ করে দিল। তারপর হাতে আলতো করে চুমু দিয়ে আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা পর হাতে ফোঁটা ফোঁটা পানি পড়ায় ঘুম ভেঙে যায় অন্তির। পিট পিট করে চোখ মেলে তাকিয়ে সর্বপ্রথম আরাফকেই দেখতে পায়। আরাফের চোখ দুটো টকটকে লাল হয়ে আছে এবং চোখ দুটো অনেক ভেজা। আরাফকে এমন অবস্থায় দেখে অন্তি মনে মনে বলল, কি ব্যাপার, ওর চোখ এমন ভেজা কেন? ও কি তাহলে কাঁদছিল? কিন্তু ও কাঁদবে কেন? আমাকে কষ্ট পেতে দেখলে তো ও শান্তি পায়। আরাফ হঠাৎ করে দেখতে পায় অন্তির ঘুম ভেঙে গিয়েছে। ওর সাথে সাথে চোখ মুছে ফেললো আর বালিশে হেলান দিয়ে অন্তিকে বসালো। অন্তির শরীরটা খুব দুর্বল, সেজন্য ও নড়াচড়া করতে পারছে না। তারপরও একবার নিজের হাতের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। কড়া গলায় প্রশ্ন করলো, আমার হাতে ব্যান্ডেজ করিয়েছে কে? অন্তি, তুমি শান্ত হও প্লিজ। তোমার শরীরটা ঠিক নেই। অন্তি তাচ্ছিল্যের স্বরে বলে, আমার এই অবস্থার জন্য তো আপনিই দায়ী। তাই এখন সহমর্মিতা দেখানোর কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমি জানতে চাইছি আমার হাতে ব্যান্ডেজ কে করিয়েছে? মাথা নিচু করে আরাফ বলে, আমি করেছি। কেন? কিসের জন্য? যুদ্ধ মেরে গরুদান করছেন? দরকার নেই এসবের। ভীষণ রাগ হয় আরাফের। তবে সে জোরে জোরে শ্বাস নিয়ে রাগটা দমিয়ে ফেলে। যথাসম্ভব শান্ত গলায় বলে, তুমি যদি আমাকে রাগিয়ে না দিতে, তাহলে তোমার সাথে এসব কিছুই ঘটতো না। আর এখনো আমাকে রাখতে বাধ্য করো না প্লিজ। তৎক্ষণাৎ অন্তি ভয় চুপসে গেল। আতিফার রহমান প্লেটে করে অন্তির জন্য খাবার নিয়ে ঘরে আসলেন। বিছানায় বসে বললেন, অন্তি, এখন তো তোমাকে খেতে হবে আম্মু। তুমি সারাদিন কিচ্ছু খাওনি। আর আরাবের আমি ওকে খাইয়ে দিচ্ছি, তুই যা, নিজেও খেয়ে নে। কাল থেকে তো তোরও ঠিক মতো খাওয়া হয়নি, তুইও তো না খেয়ে আছিস। আতিফার রহমানের কথা শুনে খটকা লাগে অন্তির। মনের মাঝে আপনা আপনি উদিত হয়। আরাব খায়নি? ও না খেয়েছে? কিন্তু কেন? আমি না খেলে তাতে ওর কি? আমি এই হিসেবগুলো কিছুতেই মেলাতে পারছি না। আমাকে সব জানতে হবে কেন আরাব এমনটা করলো। কিন্তু তার আগে আমাকে সুযোগ বুঝে এখান থেকে বের হতে হবে। আম্মু, তুমি বরং প্লেটটা আমাকে দাও, আমি ওকে খাওয়াচ্ছি। তারপর নিজেও খেয়ে নেব। আর তুমি একটু রেস্ট করো, না হলে তোমার প্রেশার বেড়ে যাবে। কিন্তু কোনো কিন্তু নয়, যা বললাম তাই করো। আতিফার রহমান আর পাল্টা প্রশ্ন না করে নিঃশব্দে বেরিয়ে গেলেন। আরাব এক লোকমা খাবার নিয়ে অন্তির মুখের সামনে ধরে বলল, হ্যাঁ করো। অন্তি মুখ ঘুরিয়ে নিয়ে বলল, খাবো না আমি। খেতে তো তোমাকে হবেই জান।
তুমি না খেলে কিন্তু এবার আমার মাথাটা আর ঠিক থাকবে না, অনেক খারাপ কিছু হয়ে যাবে। তাই বলছি চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। অন্তি ভেবে দেখলো আরাবকে এখন ডাকানো ঠিক হবে না, বরং চুপচাপ ওর কথা শুনে সুযোগ বুঝে পালাতে হবে। তাই ও আর কথা না বলে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল। আরাব আর কিছু বলল না। খাওয়া শেষে আরাব টেবিলের উপর থেকে ওষুধ আর এক গ্লাস পানি আনলো। নাও, ওষুধটা খেয়ে নাও। অন্তি ওষুধের প্যাকেটটা নিয়ে পর্যবেক্ষণ করছে। ওকে পর্যবেক্ষণ করতে দেখে আরাব বলল, ভয় নেই, এটা বিষ না, এটা একটা ঘুমের মেডিসিন, আর কিছু আয়রন আর ভিটামিন আছে। যদি তোমার বিলিভ না হয় আরো ভালো করে দেখতে পারো। তুমি যেহেতু মেডিকেল স্টুডেন্ট, সেহেতু তুমি নিজেই বুঝবে এটা বিষ না। অন্তি আরাফের কথা প্রত্যুত্তর না করে ওষুধটা খেয়ে নেয়। আরাফ পানির গ্লাসটা টেবিলের উপরে রেখে মুচকি হেসে বলে, তোমার কোনো ক্ষতি আমি করব না জান, আর তোমার কোনো ক্ষতি হতেও দেব না। আমার ভালোবাসা তোমাকে সব সময় সব বিপদ থেকে রক্ষা করবে। তুমি আমার এখানে একদম সেফ থাকবে। বাক্যোদ্বয় সম্পূর্ণ করে আরব রুম ত্যাগ করলো। অন্তি ওর কথার কোনো মানে না বুঝে চোখ দুটো গ্রথন করে শুয়ে রইল। সূচনা হলো নতুন সকাল। ফজরের আজান দিতেই অন্তির ঘুম ভেঙে যায়। অসুস্থ শরীর নিয়েও আস্তে আস্তে উঠে ওয়াশরুম থেকে অজু করে আসলো। তারপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করলো। ও যে ঘরে রয়েছে সেই ঘরে সবই আছে, এমনকি আলমারিতে ওর পরার জন্য অনেক জামা কাপড় আছে। অন্তি বুঝেছে এ সবই আরবের কাজ। আরব প্ল্যান করে এসব করেছে। নামাজ আদায় করার পর বাবার কথা মনে হতেই ফুফিয়ে ফুফিয়ে কেঁদে ওঠে অন্তি। বন্ধ করে একা একা আরো বেশি অস্বস্তি হচ্ছে। বারান্দায় যে যাবে, কিন্তু সেটাও পারছে না, আরবের নিষেধ আছে। তাই না পেরে জানালার পাশে দাঁড়িয়ে দূর অন্তরীক্ষে দৃষ্টি নিবদ্ধ করলো। সকাল 8টায় আতিফা রহমান ঘুম থেকে উঠে অন্তির ঘরে আসলেন। তখন নামাজ পড়তে ওঠার পর থেকে অন্তি জেগে আছে। উনি এসে দেখলেন অন্তি জানালার পাশে আনমনে দাঁড়িয়ে আছে। উনি এগিয়ে এসে অন্তির পিঠে হাত রাখলেন। পিঠে স্পর্শ অনুভূত হয়। অন্তি চোখ মুছে পেছনের দিকে ঘুরে তাকিয়ে বলল, ও আন্টি, আপনি? একা একা এখানে দাঁড়িয়ে কি করছো মা? কিছু না, আসলে আমার এই আটকানো ঘরেই থাকতে দম বন্ধ হয়ে আসছিল, তাই জানালা দিয়ে একটু জোরে নিঃশ্বাস ছাড়ছিলাম। বুঝতে পেরেছি, তোমার আর ঘর বন্ধ থাকতে হবে না, তুমি সারাদিন আমার সাথেই থাকবে। আমাদের বাড়িটা তো বড়ই, সারাদিন এই ঘরে না থেকে ঘর থেকে বের হলেও ভালো লাগবে। হুম। এখন চলো তো, ড্রয়িং রুমে চলো, একটু বসে থেকো, ভালো লাগবে। আর আমিও যাই, ব্রেকফাস্ট বানাই, আরাপ আবার বেরোবে তো। আতিফা রহমান অন্তিকে সাথে করে ড্রয়িং রুমে আনলেন। ওনাদের কিচেন আর ড্রয়িং রুম পাশাপাশি। উনি কিচেনে থেকে অন্তির সাথে টুকটাক কথা বলছেন, আর অন্তি সোফায় গুটিসুটি মেরে বসে থেকে এদিক ওদিক দেখছে। হঠাৎই ফোনে কথা বলতে বলতে আরব সিঁড়ি দিয়ে নামলো। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। না না, বেশি দেরি হবে না, জাস্ট 15 মিনিটস। ওকে, এসে দেখা হচ্ছে। আরবের দিকে নজর আটকে যায় অন্তির। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার, হাতে ব্ল্যাক ওয়াচ, পায়ে ব্ল্যাক শু, চোখে ব্ল্যাক সানগ্লাস, এমনকি হাতের ফোনটাও ব্ল্যাক কালার। ফর্সা গায়ে কালো রংটা যেন খুব বেশি মানিয়েছে ওকে। অন্তির মনের ভাষায় ওকে প্রিয় দর্শন বা সৌম্য দর্শন পুরুষ বলা চলে। কিছু সময়ের জন্য অন্তির ব্রেন থেকে সবকিছু হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন সবকিছু মনে হতেই এই ভালোবাসার দৃষ্টি ঘৃণার দৃষ্টিতে পরিণত হলো। আতিফা রহমান সকাল সকাল ছেলেকে রেডি হয়ে নেমে আসতে দেখে বললেন, তুই কি কোথাও যাচ্ছিস আব্বু? হ্যাঁ আম্মু, আমি অফিস যাচ্ছি। আমার ফিরতে লেট হবে, কারণ আজ অনেকগুলো ইম্পর্টেন্ট মিটিং আছে। দুপুরেও আসতে পারবো না, তোমরা লাঞ্চ করে নিও। কিন্তু ব্রেকফাস্ট তো করে যাবি। সময় নেই, পরে করে নিব। তুমি অন্তিকে দেখে রেখো। আর এখন ব্রেকফাস্টের পর ওর 2টা ওষুধ আছে, আমি সেগুলো এখানেই দিয়ে যাচ্ছি, সে যেন খেয়ে নেয়। ঠিক আছে। অন্তি কোনো প্রকার শব্দ করলো না, নিজের মতো করে বসে থাকলো। আরাফ ঘর থেকে ওষুধ এনে সেন্টার টেবিলের উপর রেখে মৃদু স্বরে বলল, আমি আসছি। আর যা বলেছি তার যেন এক চুলও এদিক ওদিক না হয়। লক্ষ্মী মেয়ের মতো আম্মু যখন বলে তাই শুনবে। আমি যদি কোনো বাড়াবাড়ি দেখি তাহলে কিন্তু খুব খারাপ হবে। অন্তি কিছু বলল না, শুধু ডানে বামে মাথা নাড়লো। আরাফ আতিফা রহমানকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমি গেলাম। সাবধানে যাস আব্বু। আরাফ চলে যাওয়ার পর আতিফা রহমান 2 কাপ চা বানিয়ে নিয়ে একটা ফ্রিজে করে বিস্কুট নিয়ে আসলেন। চায়ের কাপ অন্তির পানে এগিয়ে দিয়ে বললেন, নাও মা, একটু চা খাও, চা খেলে তোমার ভালো লাগবে। বলছিলে না মাথা ব্যথা করছে, এটা খেলে ভালো হয়ে যাবে। হুম আন্টি, আপনিও বসুন না। বসি। অন্তি চা খেতে খেতে একবার টেবিলের উপর থাকা ওষুধগুলোর দিকে তাকালো। ওর যতদূর মনে পড়ছে এখানে একটা ঘুমের ওষুধ আছে, আর যে সেই ঘুমের ওষুধ না, ওটা খেলে সাথে সাথেই ঘুম পায়। আর এই ওষুধটা যে কোনো পানির মধ্যে দ্রুত মিশে যায়। ওর মাথায় একটা বুদ্ধি আসলো, এটাই সুযোগ। এখন আরাফ বাসায় নেই,
এই সুযোগেই ওকে অনেক দূরে কোথাও চলে যেতে হবে। তাই এখান থেকে বেরোনোর জন্য ও একটা প্ল্যান করলো। অন্তি আরেকবার চায়ের কাপে চুমুক দিয়ে কাশতে শুরু করে। কিছুতেই ওর কাশি থামছে না। ওকে এইভাবে কাশতে দেখে আতিফা রহমান উদ্বিগ্ন কণ্ঠে বলেন, কি হলো মা তোমার? খুব কষ্ট হচ্ছে? একটু বসো, আমি এক্ষুনি পানি আনছি। উনি দ্রুত রান্নাঘরে চলে গেলেন পানি আনার জন্য। এই সুযোগে অন্তি একটা ঘুমের ওষুধ ওনার চায়ের মধ্যে মিশিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে ওষুধটা একদম চায়ের সাথে মিশে যায়। আতিফা রহমান এসে ওকে পানির গ্লাস দিল। অন্তি দ্রুত গ্লাসটা নিয়ে এক ঢোকে সম্পূর্ণ পানি পান করলো। আতিফা রহমান জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো তো? জি আন্টি, আসলে চাটা গরম ছিল, বুঝতে পারিনি, তাই বিষম লেগেছিল। আন্টি, আপনার চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, নিন খেয়ে নিন। হুম। উনি খাওয়া শেষ করে কাপ দুটো নিয়ে রান্নাঘরে চলে গেলেন। আরাবদের বাড়িটা বেশ অদ্ভুত। এত বড় বাড়ি, কিন্তু বাড়িতে কোনো লোকজন, এমনকি কাজের লোকও নেই। শুধু গেটের সামনে দুজন দারোয়ান আছে। কিছু একটা মনে করে অন্তি রান্নাঘরে আসে এবং দেখতে পায় আতিফা রহমান ঘুমে ঢুলছেন। উনি কোনো মতে দাঁড়িয়ে আছেন। অন্তি ওনার কাছে গিয়ে বলল, এ কি আন্টি, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? না মা, একটু ঘুম পাচ্ছিল আর কি। দেখেছেন আন্টি, আপনার নিজেরই শরীর খারাপ। আপনাকে আর কাজ করতে হবে না, বরং আপনি ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিন। আমি ঘুমোলে কাজ কে করবে, হ্যাঁ? আমাকে তো দুপুরে রান্না করতে হবে। কিন্তু তাই বলে নিজের শরীরে একটু বিশ্রাম দেবেন না? এটা কিন্তু ঠিক না। মেডিকেল সায়েন্স বলে আগে বিশ্রাম পরে সব কাজ। আমি আপনার অত কথা শুনবো না, চলুন আপনি এখন বিশ্রাম করবেন। কিন্তু রান্না করবে কে? কে আবার? আমি করব। আপনি আর না করবেন না? আমি তো আপনার মেয়ে নাকি? তাই মেয়ে চাইছে আজ সব রান্না সে করবে, আর তার মা আজকে বিশ্রাম করবে। তুমি পারবে? অবশ্যই পারবো। আসলে ওনার প্রচন্ড ঘুম পাচ্ছে, সেজন্য উনি আর না করলেন না। এই সুযোগে মিষ্টি মিষ্টি কথা বলে অন্তি ওনাকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেয়। অল্প সময়ের মধ্যে উনি গভীর ঘুমে তলিয়ে গেছেন। অন্তি ওনার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দিবেন আন্টি। এছাড়া যে আমার আর কোনো পথ ছিল না। আমি পারবো না এখানে থাকতে। আপনিই বলুন, কোনো মেয়ে কি তার বাবার খুনির কাছে থাকতে চায়? ঠিক তেমনি আমিও চাই না। আর আরাব কেন এমনটা করলো এটা জানার জন্য আমাকে বের হতেই হবে। তাই আমি চলে যাচ্ছি। অন্তি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পা টিপে টিপে ড্রয়িং রুমের দরজার কাছে চলে আসে। ড্রয়িং রুমের দরজা পেরিয়ে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হলো। এদিক ওদিক তাকাতেই দেখতে পেল গেটের ভেতর থেকে বন্ধ, কিন্তু একটা দারোয়ানও নেই। অন্তির খটকা লেগে, কিন্তু পরক্ষণেই সে মনে মনে ভাবে, কেউ না থাকাই তো ভালো, এতে আমারই সুবিধা। না, আর দেরি করা যাবে না। এক্ষুনি বের হতে না পারলে মহা মুশকিল হয়ে যাবে। যে করেই হোক আমাকে সবটা জানতে হবে এবং আমার বাবার খুনিকে শাস্তি দিতে হবে। আমি আর পিছু হাঁটবো না। তারপর সবকিছু এত সহজে হওয়াটা ওর কিছুতেই ভালো লাগছে না। তাই ও একবার পুরো বাড়ির আশেপাশে ভালো করে দেখলো কোথাও কেউ আছে কিনা, কিন্তু না, কেউ নেই। দুজন দারোয়ানের একজনও নেই কোথাও। অন্তি এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। আস্তে আস্তে অন্তি মেইন গেটের সামনে চলে এসেছে, আর এক পা এগোলেই বাইরে পৌঁছে যাবে। অন্তি এখন ঠিক গেটের সামনে দাঁড়িয়েছে। গেটটা খুলে বের হতে পারলেই সে মুক্ত। আর সময় নষ্ট না করে গেটটা খোলার জন্য অন্তি উদ্যত হলো। কিন্তু যেই হাতটা পারলো, ঠিক সেই সময় কেউ ওর হাতটা খপ করে ধরে ফেললো। সাথে সাথে চমকে উঠল সে, মুখ থেকে বেরিয়ে এলো, আপনি কিভাবে এখানে? বাঁকা হেসে আরাফ জবাব দিল। কেন অন্তি পাখি, খুব অবাক হচ্ছ বুঝি? বিস্মিত গলায় অন্তি বলে, না মানে, আপনার তো এখন অফিসে থাকার কথা। সকালে তো এমনটাই বলে গেলেন। দপ করে জ্বলে ওঠে আরাবের আখি যুগল, শক্ত হয়ে আসে চোখ মুখ, ক্রোধান্বিত কণ্ঠে বলে, কেন, আমি অফিসে থাকলে তোমার বুঝি সুবিধা হতো? আসলেই তো তাই হইতো। কিন্তু কি জানো তো, আমি যদি এখন না আসতাম তাহলে আমার অনেক বড় লস হয়ে যেত। এত কিছুর পরেও যে তুমি এমন একটা কাজ করবে আমি কখনো কল্পনা করিনি। সেটাই ভালো হতো। কেন এসেছেন আপনি? প্লিজ আমাকে যেতে দিন। আমি তো কখনো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আপনি ধ্বংসলীলায় মেতেছেন? আর কি চাই আপনার? আগেই তো বলেছি আমার শুধু তোমাকে চাই। তুমি তো চলে যেতে চাও, কিন্তু তুমি তো এখান থেকে কখনোই যেতে পারবে না বে। তোমাকে এখানেই থাকতে হবে। বাই দা ওয়ে, তুমি কি ভেবেছিলে আরাব রহমান এত কাঁচা কাজ করে? আমি আগেই জানতাম তুমি এমন একটা কাজ কিছু করবে। আর তুমি হয়তো জানো না, এই বাসায় প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। তাই দারোয়ান যদি নাও থাকে তবুও তুমি পালাতে পারবে না। অন্তি মনে মনে ভাবলো ওর সব আশা শেষ। ওকে হয়তো সারা জীবন এইভাবে কষ্টেই আরাফের কাছে থাকতে হবে। কিন্তু কি কারণে আরাফ এমনটা করছে সেটা জানা ওর জন্য খুব জরুরি। স্পষ্ট গলায় অন্তি বলল, দেখুন, আপনি যাই করুন না কেন, আমি আপনার কাছে কিছুতেই থাকবো না। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব, তাতে যা হওয়ার হোক। ও রিয়েলি?
এত কিছুর পরেও তুমি আরবের ক্ষমতা সম্পর্কে জানো না? আমি চাইলে পাতাল থেকেও তোমাকে খুঁজে আনতে পারি অন্তি পাখি, কিন্তু অযথা নিজের ক্ষমতা প্রমাণ করতে গিয়ে তোমাকে একা ছেড়ে দিতে চাই না। আর একা একা কোথাও যাওয়া তোমার পক্ষে সেফ না। বরং আপনার কাছেই আমি সেফ না। আমি নিজেকে নিয়ে ভাবছি না, আমি শুধু চাই আপনার কাছ থেকে মুক্তি পেতে। কিন্তু এত সহজে তো তোমার মুক্তি নেই জান। আরব যখন একবার তোমাকে ভালোবেসেছে, তখন তোমাকে তো তার কাছে থাকতেই হবে। থাকতে তো চেয়েছিলামই, একদিন না সারা জীবনের জন্য আপনার কাছে। কিন্তু আপনি যদি আমার বাবাকে খুন না করতেন তাহলে খুব সহজেই আমাকে পেতেন। তবে আপনি তো তা করেননি। ছি, শেষে কিনা আপনি আমার ভালোবাসার মানুষ একজন খুনি, তাও আবার আমার বাবার খুনি। হায় কপাল। কথাগুলো বলতে গিয়ে অন্তির নেত্রকোণ হতে জল গড়িয়ে পড়ল। আরাফ তার বৃদ্ধাঙ্গুল দ্বারা অন্তির চোখের জল মুছিয়ে দিল। অন্তি ঝটকায় সরিয়ে দিল আরাফের হাত। আরাফ মুচকি একটা হাসি দিয়ে বলল, আহ, সব সময় এত খুনি খুনি করো না তো। তোমার কথায় সত্যি নিজেকে ক্রিমিনাল মনে হয়। বাই দা ওয়ে, ভেতরে চলো তো। এখানে থাকতে আর ভালো লাগছে না, আমি বড্ড টায়ার্ড। আরাফ অন্তির হাত ধরে ভেতরে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু ফের অন্তি ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। কর্কশ গলায় বলল, একদম স্পর্শ করবেন না আমাকে। আমি যাব না আপনার সাথে। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। চলে যাবে রিয়েলি? ওকে ফাইন, আমি তোমাকে আটকাবো না। বাট অন্তি পাখি, আমাকে একটা কথা বলো তো। তোমার আদরের মামাতো ভাই রোহন, ওর কথা মনে আছে তোমার? একবার খোঁজ নিয়েছো সে এখন কোথায়? মানে, রোহন কোথায়? প্লিজ আপনি রোহনের কোনো ক্ষতি করবেন না। ও ওইটুকু একটা বাচ্চা ছেলে, প্লিজ ওকে কিছু করবেন না। পুনর্ছ কান্নায় ভেঙে পড়ল অন্তি। আরাফ মুখ শুকনো করে বলল, আহা লক্ষ্মীটি, কাঁদছো কেন? ওকে আমি কিচ্ছু করিনি। ওকে তো আমি আজ অনেক গিফট দিয়েছি। আর ও এখন আমার লোকের সাথে পার্কে ঘুরছে। দাঁড়াও, তোমাকে ভিডিও কলে দেখাই। আরাফ পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন ভিডিও কল করলো। অপর পাশ থেকে সাথে সাথে ফোনটা রিসিভ করলো। আরাফ ফোনটা অন্তির দিকে ধরলো। অন্তি ভালো করে দেখছে যে রোহন একটা লোকের সাথে পার্কে বসে আছে। ওর হাতে একটা আইসক্রিম আর ওর পাশে অনেকগুলো চকলেট, চিপস, টেডিবিয়ার ইত্যাদি রাখা। হঠাৎ করে অন্তি দেখলো যে লোকটার সাথে রোহন রয়েছে। সেই লোকটার পকেটে একটা রিভলভার। ভয়ে অন্তির আত্মা চমকে উঠলো। কম্পমান কণ্ঠে সে বলল, ওই লোকটার পকেটে রিভলভার কেন? আর রোহন ওনার সাথে কি করছে? কি উদ্দেশ্য আপনার? এত প্রশ্ন একসাথে করলে উত্তর কি করে দেব জান? ওর পকেটে রিভলভার তো থাকবেই, কারণ ওর কাজটাই তো খতম করা। আর রোহনকে নিয়ে ঘুরতে যেতে ওকে আমি বলেছি, তাই ও আমার কথা মতো কাজ করেছে। আর উদ্দেশ্য, আমার তেমন কোনো উদ্দেশ্য নেই। শুধু এটাই চাই যে আমি যা বলবো তুমি তাই শুনবে। এখন সবটাই তোমার উপর ছেড়ে দিলাম, তুমি যা বলবে তাই হবে। হাত জোর করে অনুনয়ের সুরে অন্তি বলে, প্লিজ রোহনকে ছেড়ে দিন। ওইটুকু বাচ্চা ছেলের ক্ষতি করবেন না। প্লিজ ওকে বাড়িতে দিয়ে আসুন। নিশ্চয়ই মামা মামি খুব টেনশন করছে। দয়া করে ওকে ছেড়ে দিন। ছেড়ে দিতে বলছো? আচ্ছা, বেশ, রোহনকে আমি ছেড়ে দেব। ইভেন গাড়ি করে বাড়িতে পৌঁছেও দিব। কিন্তু তার বিনিময়ে যে তোমাকে আমার সব কথা শুনতে হবে অন্তি পাখি, তাতে কি তুমি রাজি? হুম হুম, রাজি। আপনি যা বলবেন তাই হবে, কিন্তু রোহনকে ছেড়ে দিন। আচ্ছা বেশ, আমি ওকে বলছি যাতে রোহনকে ঠিকমতো বাসায় পৌঁছে দেয়। তাহলে আর কোনো কথা নয়, এখন ভেতরে চলো। ফার্দার যদি এমন সাহস দেখাতে গিয়েছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। তোমার কারণে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হবে, এই আমি বলে রাখলাম। সো মাইন্ড ইট। অন্তি নিচু স্বরে জবাব দেয়। না, করব না। ভ্রুযুগল কুঁচকে আরাফ বলে, ঠিক তো, আর কোনো চালাকি করবে না তো? না, করব না। আপনাকে রাগালে তো আমারই ক্ষতি, তাই আর কিছু করব না। আপনি যা বলবেন তাই শুনবো। গুড, বাট আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? শর্তটা হচ্ছে, তোমার কারণে আম্মু যখন ঘুমাচ্ছে তখন আজকের রান্নাটা তোমাকেই করতে হবে। আচ্ছা ঠিক আছে। আরাফ মুচকে এসে অন্তিকে কোলে তুলে নেয়। অন্তি ওর শার্ট খামচে ধরে আছে। কিছু সময়ের জন্য এই মুহূর্তটা থেমে যেত, তাহলে কতই না ভালো হতো। কিন্তু এতে অন্তির আরো বেশি রাগ হলো। তবে কিছু করার নেই, সব মুখ বুজে সহ্য করছেও। আরাফ একদম কিচেনের সামনে এসে ওকে নামিয়ে দেয়। ফ্রিজে মাছ, মাংস, ভেজিটেবল সব রাখা আছে, তোমার যা ইচ্ছে রান্না করো। আর হ্যাঁ, কোনো রকম চালাকি করলে কিন্তু তোমারই বিপদ। একই ভুল আমি বারবার করব না। আপনি নিশ্চিন্তেই থাকতে পারেন। এখন দয়া করে আমাকে বিরক্ত করবেন না, রান্নাটা করতে দিন। আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি। আরাফ চলে যাওয়ার পর অন্তি ফ্রিজ থেকে ভেজিটেবল বের করে পানি দিয়ে ধুয়ে নিল। তারপর ছুরি নিয়ে সবজিগুলো কাটতে আরম্ভ করলো। হঠাৎ করে পেঁয়াজ কুচি ধরতে গিয়ে ওর হাতটা অনেকখানি কেটে গেল। আরাফ সব ঠিকঠাক আছে কিনা দেখতে এসে থমকে যায়।
অন্তির হাত থেকে অনেক রক্ত বের হচ্ছে, কিন্তু এতে ওর কোনো হেলদোল নেই। আরাফ দ্রুত গিয়ে অন্তির হাতটা ধরে নেয়, উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, হাত কাটলো কিভাবে? ইস, কত রক্ত বের হচ্ছে। তাতে আপনার কি? হ্যাঁ, আমার অনেক কিছু। দেখি এদিকে এসো। কোথায় যাব? কোথায় আবার? ড্রয়িং রুমে এসো আমার সাথে। আরাফ অন্তিকে ড্রয়িং রুমে এনে সোফায় বসালো, তারপর নিজে হাঁটু গেড়ে বসে হাতে আস্তে আস্তে ফু দিয়ে রক্ত চুষে নিল। ঘর থেকে একটু স্যাভলন আর তুলা এনে হাতটা ব্যান্ডেজ করে দিল। অন্তি বিস্মিত দৃষ্টি নিয়ে ওকে দেখছে। কি করে বিশ্বাস করবে যে এই আরাভি ওর বাবার খুনি? কিন্তু না করেই বা কি উপায় আছে? সে তা নিজে চোখে দেখেছে এবং আরাভও নিজের মুখে স্বীকার করেছে যে ও খুনটা করেছে। তাই অন্তি আর কোনো কিছু ভাবলো না, হাতটা সরিয়ে নিয়ে বলে উঠল, থাক, আমাকে আর এত দরদ দেখাতে হবে না, ছাড়ুন হাতটা। বাক্যদয় বলে অন্তি পা বাড়ায়, তবে পা জোড়া স্থির হয় আরাভের ডাকে। কোথায় যাচ্ছ? রান্নাঘরে। কেন? কেন আবার? রান্না করতে। নিজেই তো বলেছেন আজকে সব রান্না আমাকে করতে হবে, না হলে তো আবার ব্ল্যাকমেইলে শেষ হয় না। রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খাবার আনিয়ে নেব। তুমি যাও, ঘরে গিয়ে রেস্ট করো। আর বেশি কষ্ট হলে আমি ডক্টরকে ফোন করব। কষ্ট তো হচ্ছেই, কিন্তু এই কষ্ট কি আর ডাক্তার দিয়ে উপশম হবে? হবে না। অবশ্যই এসব আপনাকে বলে কি লাভ? আপনি তো আর আমার প্রিয় মানুষকে হারানোর কষ্টটা বোঝেন না। শুধু পারেন অন্যের কাছ থেকে তার প্রিয় মানুষকে কেড়ে নিতে। বাক্যদ্বয় ব্যক্ত করে অন্তি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আরাভও হাতের মুঠো শক্ত করে ঘরের দিকে পা বাড়ালো। ঘরে গিয়ে দরজা বন্ধ করে বিছানার বালিশে মুখ গুজে দিয়েছে অন্তি। ওর এখন বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে, চোখে পানির বন্যা বয়ে যাচ্ছে। নিজের বাঁচার ইচ্ছাটাও নেই ওর, তবে শুধু এই ঘটনার কারণ জানার জন্য ও মুখিয়ে আছে। অপরদিকে আরাভ ঘরে আসতেই তার ফোনটা বেজে ওঠে। সে ফোনটা রিসিভ করে বলে, তোমাকে যে কাজটা দিয়েছিলাম তা হয়েছে? পেয়েছো ওকে? অপর পাশ থেকে জবাব আসে, হ্যাঁ স্যার, দুজনের মধ্যে একজনকে পেয়েছি আর সে এখনও আমার কাছেই বন্দি। গুড। আজ রাতে তবে আমি আসছি। এতক্ষণ ওকে আটকে রেখো। জি স্যার। টিকটিক শব্দ করে এগিয়ে চলেছে ঘড়ির কাঁটা। রাত্রি এখনো 12টা বেজে 3 মিনিট। নিস্তব্ধ পরিবেশ, চারদিকে কোনো সারা শব্দ নেই। সবাই এখন ঘুমিয়েই বিভোর। অ্যালার্মের শব্দে আরাফ তন্দ্রা ভেঙে ওঠে। বিছানা ছেড়ে একটা ব্ল্যাক টি শার্ট আর ব্ল্যাক জিন্স প্যান্ট পরে নেয়। আলমারি থেকে একটা ব্ল্যাক জ্যাকেট বের করে গায়ে জড়িয়ে নেয়। হাতে পরে বাইকারদের মতো ব্ল্যাক মোজা। টেবিলের ওপর থেকে বাইকের চাবিটা নিয়ে ঘর লক করে বের হয়ে যায় সে। তবে যাওয়ার আগে অন্তির ঘর বাইরে থেকে লক করে দেয়, যাতে সে পালাতে না পারে। আর তাছাড়াও গেটে তো কড়া সিকিউরিটি আছেই, সেজন্য এই বিষয় নিয়ে সে বেশি মাথা ঘামালো না। বাইক চালিয়ে একটা গোডাউনের সামনে এসে নামলো আরাফ। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর তার মাঝে ফাঁকা জায়গায় এই গোডাউন। আরাফকে দেখে একটা লোক এগিয়ে আসে আর তাকে ভেতরে নিয়ে যায়। অভ্যন্তরে প্রবেশ করে সে বলে ওঠে, রিক, তাকে কোথায় রেখেছো? রিক নামের ছেলেটি হাত দিয়ে ইশারা করে বলে, এই তো স্যার সামনের ঘরটায়। তবে স্যার ওকে এত মারার পরে ও মুখ খুললো না, কিছুতেই কিছু বুঝলাম না। দেখছি। আমাকেই কিছু একটা করতে হবে। জি স্যার। আরাফ আর সময় নষ্ট না করে প্রবেশ করে সেই ঘরটায়। ঘরের অভ্যন্তরে চেয়ারের সাথে একটা লোককে বেঁধে রাখা হয়েছে, আর তাকে ঘিরে 3জন লোক বন্দুক তাক করে আছে। লোকটার সেন্স নেই, মার খেয়ে চোখ মুখ রক্তাক্ত। আরাফ রিককে উদ্দেশ্য করে বলল, এর আগে সেন্স ফেরাও। রিক পানির ছিটে দিয়ে লোকটির জ্ঞান ফেরালো। কিয়ৎক্ষণ সময় নিয়ে লোকটা চোখ মেলল, কিন্তু সামনে আরাফকে দেখে চমকে উঠল সে। বাঁকা হেসে আরাফ বলল, আরে মিস্টার কাদের চৌধুরী, কি খবর আপনার? ভয়ার্ত কণ্ঠে কাদের চৌধুরী বলে উঠলেন, আরে তো তুমি তুমি ইয়াস, আমি। কেন, অন্য কাউকে এক্সপেক্ট করেছিলেন বুঝি? আমাকে কেন কিডন্যাপ করে এনেছো? কি চাও তুমি? আমি কি চাই সেটা তো আপনি ভালো করেই জানেন। তো যা যা জিজ্ঞেস করব ঝটপট উত্তর দিয়ে দিন তো। আমার হাতে বেশি সময় নেই। কি জানতে চাও? আরাফ পায়ের ওপর পা তুলে চেয়ার টেনে বসলো। তারপর পকেট থেকে রিভলভার বের করে হাতে নিয়ে বলল, টাকাগুলো কোথায় রেখেছেন? নাকি ওগুলো বসের কাছে হ্যান্ড ওভার করা হয়ে গেছে? টাকা? কিসের টাকা? আমি টাকার বেশি কোনো কিছু জানি না। সম্মুখে থাকা টেবিলটায় সজোরে আঘাত করে আরাফ উচ্চস্বরে বলে, জাস্ট সেট আপ। একদম মিথ্যা কথা বলবেন না। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে আপনি টাকাগুলো চুরি করে বেগে পড়েছেন। তাহলে সেগুলো এখন কোথায়? আমি জানি না। জানি না বললে তো হবে না। চুরিটা যখন আপনি করেছেন, টাকা কোথায় সেটা আপনি নিশ্চয়ই জানেন। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলুন। অবশ্য আপনি না বললেও আমি সব খবর বের করতে পারবো। তাও একটা সুযোগ দিচ্ছি। তাই নিজের প্রাণ বাঁচাতে চাইলে সত্যিটা বলুন। কাদের চৌধুরী এখনো চুপ করে আছেন।
কিছুতেই মুখ খুলছেন না। আরাফ আর ধৈর্য ধারণ করতে না পেরে ওনার বুক বরাবর রিভলভার চালিয়ে দিল। লোকটার সাথে সাথে হাত দিয়ে বুক চেপে ধরলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো আরাফ। ঈষৎ ভাঁজ পড়লো ললাটে। বলে উঠল, ও শিট, এটা কি রিভলভার দিয়েছো রিক? এর মধ্যে আসল জিনিসই তো নেই। মিস্টার কাদের চৌধুরী, আপনার লাক ভালো, না হলে আরাবের নিশানা কখনো মিস হয় না। এখন ভালোই ভালোই সব বলুন তো, নইলে কিন্তু এইবার বুলেটটা আপনার বুকে গেঁথে যাবে। সো হারি আপ। আমি তো বললাম আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও আরাব। রাগে সমস্ত শরীর রিরি করে ওঠে আরাফের। অতিশয় ক্রুদ্ধ কণ্ঠে বলে, তোকে এবার পরপারে পাঠাবো। এতক্ষণ অনেক ভালো বিহেভ করেছি। আর না, রিক তোমার রিভলভারটা দাও তো, ওর বেঁচে থাকার কোনো অধিকারও নেই। আরাফ এবার সত্যি সত্যি রিভলভার নিয়ে গুলি চালাতে উদ্যত হলো, কিন্তু সাথে সাথে কাদের চৌধুরী বলে উঠলেন, আমি বলছি আমাকে মেরো না। ওকে। টাকাগুলো আমার কাছে নেই, মাহবুব আমার কাছ থেকে নিয়ে সেগুলো বসের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি জানতাম এমন কিছু একটা হবে, বাট ওদের নেক্সট প্ল্যান কি? সেটা তো আমি জানি না। আবার মিথ্যে বলছিস তুই? তাড়াতাড়ি সব সত্যি কথা বলবি। লোকটা আরাফকে অনেকগুলো ক্লু দিল, সাথে নতুন প্ল্যানেরও কথা জানালো। সব শুনে আরাফ বলল, গুড। রিক, একে ভালোভাবে আটকে রাখো যেন পালাতে না পারে। আর খুব দ্রুত মাহবুবকে খোঁজার চেষ্টা করো। ওকে পেলেই সব জানা যাবে। আর কোনো ক্লু পেলে আমাকে জানাবে। ওকে স্যার। রিককে সবকিছু বুঝিয়ে দিয়ে আরাফ বাসায় চলে এলো। বাসায় এসে সবকিছু আগের জায়গায় ঠিক করে গুছিয়ে রাখলো, যাতে কেউ না বোঝে যে ও বেরিয়েছিল। ঘুম ভাঙার পর অন্তি রুম থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু কিছুতেই দরজা খুলছে না। দরজা খুলবেই বা কি করে? আরাফ যে কাল বাইরে দিয়ে লাগিয়ে দিয়েছিল। তারপর সবকিছু ঠিক করলেও দরজা খোলার কথা মনে নেই। অন্তি চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে বিছানায় বসে পড়ল। ওরও ভালো লাগে না বন্ধ করে বন্দি হয়ে থাকতে। এদিকে পাখিদের কিচিরমিচিরের ডাকে আরাফের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই ওর মনে পড়ে কালকে অন্তি রুমের দরজা বাইরে থেকে আটকে দিয়েছিল, আর পরে তা খুলেও নি। ও দ্রুত তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখে অন্তি চোখ লাল করে তাকিয়েছে। অপ্রতিভ হয়ে আরাফ স্মিত গলায় বলে, কখন উঠেছ? শরীর ঠিক আছে? অনেকক্ষণ আগেই উঠেছি, কিন্তু আমার ঘরের দরজা বাইরে থেকে কেন লাগিয়ে দেওয়া হয়েছিল জানতে পারি? না মানে আসলে যদি পালিয়ে যাও সেই জন্য। এত ভয় আপনার? ভয় থাকাটা স্বাভাবিক, কারণ ভালোবাসার মানুষ যদি পালিয়ে যায় তখন আমি তো ঠিক থাকবো না। সেজন্য তাকে নিজের কাছে আটকে রাখতেই এত কিছু করা। সশব্দে হাসে অন্তি। বজায় থাকে তীক্ষ্ণ দৃষ্টি। ঝাঁঝালো কণ্ঠে বলে, এত কষ্টের মাঝেও হাসালেন আমাকে। এই আপনার ভালোবাসা, এই তার নমুনা? 24 ঘন্টা আমাকে কষ্ট দিয়ে আমার জীবনটাকে নরক বানিয়ে আপনি কোন ভালোবাসার পরিচয় দিচ্ছেন, হ্যাঁ? কান খুলে শুনে রাখুন, আপনার মতো খুনিকে আমি ভালোবাসি না। আমি ভালোবাসতাম সহজ সরল আরাবকে, তবে সেই আরাব আমার কাছে 2 দিন আগেই মারা গিয়েছে। বুঝতে পেরেছেন? কোনরূপ প্রতিক্রিয়া বা প্রত্যুত্তর করলো না আরাফ। সোজা ঘর থেকে বের হয়ে গেল। কথাগুলো বলতে অন্তিরও খারাপ লাগছিল, কারণ ও তো সত্যি আরাফকে ভালোবাসতো। কিন্তু পরিস্থিতিটা এমন যে এখন আর সেই ভালোবাসাটা নেই, শুধু আছে ঘৃণা আর প্রতিশোধের আগুন। অন্তি মুখ ঘুরিয়ে জানালার পাশে বসে রইল। অন্তির বলা প্রতিটা কথা শুনে আরাফের কানে বাজছে। প্রত্যেকটা কথা বুকে তীরের মতো বিঁধেছে। কথায় আছে ছেলেদের কান্না মানায় না, কিন্তু আরাফ আজ আর নিজেকে কিছুতে কন্ট্রোল করতে পারছে না। ওর চোখ দুটো কিছুই মানছে না। অনবরত টপ টপ করে পানি পড়ছে। চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। হাতে পানির গ্লাসটা নিয়ে দূর অন্তরীক্ষে দৃষ্টি নিবদ্ধ করে আরাফ বলে উঠল, আল্লাহ, আমাকে শক্তি দাও, আমি যেন নিজেকে কন্ট্রোল করতে পারি। আমি চাই না শেষে এসে কোনো ভুল হয়ে যাক। সেজন্য ও যাই বলুক না কেন, আমি ভেঙে পড়ব না। আমাকে আমার কাজে সফল হতেই হবে। নিজে নিজে কথাগুলো বলে হাতে থাকা গ্লাসটিতে আরাফ সজোরে চাপ দেয়। তৎক্ষণাৎ গ্লাসটা ভেঙে গিয়ে কাঁচগুলো আরাফের হাতে ঢুকে যায়। হাত থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত বের হয়ে ফ্লোরে পড়ছে। কিন্তু এতে তার কোনো নজর নেই, কারণ যে কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে সেটিকে সফল করার জন্য ও যখন বারবার ভেঙে পড়ে কিংবা কষ্ট পায়, তখন নিজেকে আঘাত করে সে পথটা আরো শক্ত করে আঁকড়ে ধরে। তাই এখনো নিজেকে আঘাত করে কাঙ্ক্ষিত কাজের জন্য আরো বেশি মনোবল নিয়ে নিজের মনকে প্রস্তুত করলো। অতিবাহিত হলো একটি সপ্তাহ। এক সপ্তাহে বাহ্যিক সবকিছু পরিবর্তিত হলো, অন্তি শত চেষ্টা করে আরাবের গণ্ডি থেকে বের হতে পারেনি। যতবার চেষ্টা করেছে ততবারই ব্যর্থ হতে হয়েছে। তাই সে এখন আর চেষ্টা করছে না, এখন শুধু সময়ের অপেক্ষা করছে। আরাফ সকাল থেকেই বাসায় নেই। অফিসের কি যেন একটা কাজে সেই ভোরে বের হয়েছে। বিকেলে অন্তি আর আতিফা রহমান ড্রয়িং রুমে বসে গল্প করছেন। হঠাৎ পাশের বাসা থেকে একটা মহিলা আসলেন।
আতিফা রহমান ওনাকে দেখে বললেন, আরে শারমিন ভাবি যে, তা কেমন আছেন? অনেক দিন পর আসলেন আজ। অন্তি বুঝলো যে মহিলাটার নাম শারমিন। অবশ্য এই বাড়িতে আসার পর কখনো কাউকে আসতে দেখেনিও। এই মহিলাই প্রথম এলেন। আরাফকে সবাই ভালো বিজনেসম্যান বলেই জানে, শুধু অন্তি ওর খারাপ রূপ দেখেছে। শারমিন নামের মহিলাটি মুচকি হেসে বললেন, হ্যাঁ ভাবি, আসলে বাপের বাড়ি গিয়েছিলাম তো তাই আসা হয়নি। ও, তা দাঁড়িয়ে কেন, বসেন না। উনি সোফায় বসার পর হঠাৎ অন্তির দিকে তাকালেন, তারপর বললেন, এটাই কি আমাদের আরবের বউ? আরব কি এর মধ্যে বিয়ে করে এনেছে নাকি? ওনার কথা শুনে অন্তি এবং আতিফা রহমান দুজনেই চমকে উঠলেন। আতিফা রহমান বললেন, আরে না, আরাব বিয়ে করেনি, ওদের বিয়ে হয়নি। কিন্তু ওকে আমার চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি। দেখতেই পারেন, অন্তি তো এর আগে আমাদের বাসায় এসেছে, তাই রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে হয়তো দেখেছেন। তবে ও এখন থেকে আমার কাছেই থাকবে। ও তার মানে এই সেই আরবের গার্লফ্রেন্ড। কিন্তু বিয়ের আগে এক বাড়িতে থাকা কেমন বেমানান না? ভ্রুযুগল কুঁচকে তাকালেন আতিফা রহমান, বলে উঠলেন, কিসের বেমানান? কিছু মনে করবেন না ভাবি, স্কুলকার ছেলে মেয়েরা এমনিতেই বিয়ের আগে কত কাণ্ড করে বসে। আর তাছাড়া এখানে যখন এক বাড়িতে থাকা নিয়ে কথা, তখন তো লোকে আরো বাজে কথা বলবে। আমি না হয় আপনাদের কাছের লোক, কিন্তু অন্যরা তো বলবে এরা বিয়ে না করে রক্ষিতা এনে রেখেছে। কথাটা অন্তি এবং আতিফা রহমানের কানে বারবার বাজছে। অন্তির তো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আতিফা রহমান রেগে অপমান করে মহিলাটাকে বের করে দিলেন। কিন্তু এভাবে আর কতজনের মুখ বন্ধ করা যাবে? আজকালকার সমাজটাই এরকম। একজন যখন আঙুল তুলেছে, তখন সবাই একই কাজ করবে। কেউ আসল ঘটনাটা না জেনে সবকিছুকে তিল থেকে তাল করে। আর এই কারণেই সমাজটা দূষিত হয়ে যাচ্ছে। সন্ধ্যার দিকে আরাব বাসায় আসে, আর সে এসে দেখে অন্তি আতিফা রহমানকে বলছে, না আন্টি, আর না, আমার পক্ষে আর কিছুতেই এখানে থাকা সম্ভব নয়। এত কিছুর পর আমি কোনোভাবেই এখানে থাকতে পারবো না, আমাকে যেতে দিন প্লিজ। আরাফ পুরো ঘটনাটা না জেনে এগিয়ে গিয়ে বলল, তোমাকে কি বলেছিলাম ভুলে গেছো? কেন যেতে চাইছো? হ্যাঁ, তোমার কোথাও যাওয়া হবে না, এখানেই থাকবে তুমি। কিসের জন্য থাকবো? কি পরিচয় থাকবো এখানে? হ্যাঁ, কি পরিচয়ে থাকবে মানে? আমার কাছে থাকতে কোনো পরিচয় লাগবে না। অন্তির এবার রাগ হলো ভীষণ। খানিকটা জোরেই সে বলল, সেজন্যই তো মানুষের কাছ থেকে আমাকে রক্ষিতা উপাধি পেতে হচ্ছে। আপনি তো এটাই চাইছেন যে আমি আপনার রক্ষিতা হয়ে থাকি। আরো কিছু বলতে চাইছিল সে, কিন্তু তা বলার আগে আরাব ঠাস করে অন্তির গালে একটা চড় বসিয়ে দিল। ফর্সা গালে একদম 5 আঙ্গুলের ছাপ বসে গিয়েছে। ক্রোধান্বিত কণ্ঠে আরাব বলল, হোয়াট আর ইউ সিং? যা মুখে আসছে তাই বলছো? এসব কোন ধরনের বেয়াদবি? হ্যাঁ, আরেকবার শুধু কথাগুলো বলে দেখো। অন্তি মাথা নিচু করে দাঁড়িয়ে শুধু নীরবে চোখের জল ফেলছে। আতিফা রহমান আরবের কাছে এসে বললেন, তুই শান্ত হ আব্বু, অন্তির তো কোনো দোষ নেই, আর ও তো ভুল কথা বলেনি। আসলেই ও এখানে কি পরিচয়ে থাকবে? লোকে যে আঙ্গুল তুলছে ওর দিকে। মানে? আতিফা রহমান আরাবকে বিকেলে সব ঘটনা জানালেন। কথাগুলো শুনে আরাব প্রচন্ড রেগে গেল। কাউকে কিছু না বলে আরাব বেরিয়ে যেতে নিলে আতিফা রহমান জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস আব্বু? আরাব ঘাড় ঘুরে তাকিয়ে বলল, ওই মহিলার ব্যবস্থা আমি পরে করব। এখন যাচ্ছি যাতে অন্তির এখানে থাকা নিয়ে কারো অসুবিধা না হয়, কেউ যেন ওর দিকে আঙ্গুল তুলতে না পারে, তার ব্যবস্থা করতে। বাক্যদ্বয় শেষ করে আরাব দ্রুততার সহিত বের হয়ে গেল। অন্তি আর দাঁড়িয়ে না থেকে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আতিফা রহমান তো আরাবের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলেন না। উনিও আর দাঁড়িয়ে না থেকে নিজের ঘরে চলে গেলেন। অন্তি এখনো ফ্লোরে বসে হাঁটুর ভাঁজের মাঝখানে মুখ গুজে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। কেন যেন এই মহিলার কথাগুলো সে মানতে পারছে না। বড্ড কষ্ট হচ্ছে। বারবার কথাগুলো কানে প্রতিধ্বনিত হচ্ছে, যার দরুন ভীষণ যন্ত্রণা হচ্ছে অন্তির। দৈবাত পিঠে কারো স্পর্শ পেয়ে ধীর গতিতে মুখ তুলে তাকালো সে। অন্তির সম্মুখে দণ্ডায়মান আরাফ। আরাফকে দেখে মুখ নামিয়ে নিল অন্তি। মৃদু স্বরে বলল, কি চাই আপনার? আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। আজ থেকে তোমাকে আর একা থাকতে হবে না। কথাটা ঠিক বোধগম্য হয় না অন্তির। মুখ তুলে ভ্রু কুঁচকে তাকায় সে। প্রশ্ন ছুড়ে দেয়, মানে? মানেটা খুব সিম্পল। বেশি দেরি না করে চোখ মুছে নিচে এসো, উকিল ওয়েট করছেন, ওনার হাতে বেশি সময় নেই। আরাবের কথাগুলো অন্তির কাছে বেশ জটিল মনে হচ্ছে। একটাও তার বোধগম্য হচ্ছে না। সে ফের বলে উঠল, কি? আমি আপনার কথার কিছুই বুঝছি না। এখানে উকিল সাহেব কি করবেন? কি আবার করবেন? তার যা কাজ
তাই রেজিস্ট্রি ম্যারেজ করাবেন। কিন্তু বিয়েটা কার? কার আবার? তোমার আর আমার। স্বাভাবিকভাবেই কথাটা বলল আরাফ, কিন্তু অন্তি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। লহমায় রাগ ভর করলো তার উপর। সে চিৎকার করে বলল, পাগল হয়ে গিয়েছেন? আপনাকে বিয়ে করব আমি? কখনোই না। আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। বেঁচে থাকতেই আমাকেই বিয়ে করতে হবে তোমার, আর কারো সাথে তোমার বিয়ে হবে না, বিকজ ইউ আর অনলি মাই। বেশি কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। অসম্ভব, কিছুতেই আমি এই বিয়ে করব না, কখনোই না। আপনার যা ইচ্ছে করুন, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি এই বিয়ে কিছুতেই করব না। করতে তো তোমাকে হবেই। আমি যখন চাই তুমি আমাকে বিয়ে করবে, তখন তুমি করবেই। দেখো জান, তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে তো আর লোকে তোমাকে বাজে কথা বলবে না, এবং তুমি সবসময় নিশ্চিন্তে আমার সাথেই থাকতে পারবে। তাই বলছি যে আর না করো না, যা বললাম তাড়াতাড়ি করো। না হলে তোমাকে রাজি করানোর জন্য আমাকে আবার অমানুষের মুখোশ পরতে হবে। এখন ডিসিশন তোমার, তুমি ভালোই ভালোই রাজি হবে, নাকি আমি আমার স্বরূপ দেখাতে বাধ্য হব। যা ভাবার ভাবো, আমি নিচে অপেক্ষা করছি। কথাগুলো বলেই আরাফ ঘর থেকে বেরিয়ে যায়। ধূপ করে বিছানায় বসে পড়ে অন্তি। ভাবতে থাকে তার কি করা উচিত। অনেক ভেবেচিন্তে সে একটা সিদ্ধান্তে উপনীত হয়। মনে মনে বলে ওঠে, আর না মিস্টার আরাফ রহমান, আর আমি আমার জন্য কারো জীবনের ঝুঁকির মধ্যে ফেলবো না। আপনি যাতে আমাকে বিশ্বাস করেন সেই ব্যবস্থাই করব, এবং আপনার পথে আমি আপনাকে শাস্তি দিব। আমার জীবনটা তো এমনিতেই শেষ, তাই আপনাকে শাস্তি দেওয়ার জন্য আমি না হয় জীবনটা আর একটু নষ্ট করলাম। আমি আপনাকে বিয়ে করব, তবে সেটা শুধু মুখেই। মনে মনে আমি আপনাকে ঘৃণা করি। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই অন্তি আপনাকে শাস্তি দেবে, চরম শাস্তি। আজ থেকে শুরু হলো আমার বাবার খুনের প্রতিশোধ। কিয়ৎক্ষণ পর চোখ মুখ পানি দিয়ে ধুয়ে অন্তি নিচে নেমে আসে। অন্তিকে দেখে আরাফ বলে উঠল, তা কি সিদ্ধান্ত নিলে অন্তি পাখি? তুমি কি রাজি, নাকি আমার তোমাকে রাজি করাতে হবে? আপনাকে কিছু করতে হবে না, আমি এমনিই রাজি। গ্রেট, তোমার বুদ্ধি আছে বলতে হবে। তাহলে উকিল বাবু, আর সময় নষ্ট না করে পেপারসগুলো দিন। আতিফার রহমান এসে বললেন, আরাম, সব কিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না আব্বু? একবার তো একটু ভেবে দেখবি। আমি সবকিছু ভেবেই সিদ্ধান্ত নেই আম্মু, আর এটাও ভেবে চিন্তে নিয়েছি। তুমি প্লিজ আর আপত্তি করবে না। আচ্ছা বেশ, আমার তাহলে আর কোনো আপত্তি নেই। উকিল বাবু, আপনি শুরু করুন। উকিল সাহেব নিজের ব্যাগ থেকে প্রয়োজনীয় পেপারসগুলো বের করলেন। নির্দিষ্ট একটা জায়গা দেখিয়ে আরাফকে সেখানে সাইন করতে বললেন, আর আরাফও সেখানে সাইন করে দিল। পেপারস দেখিয়ে উকিল সাহেব বললেন, আর কোনেকে এখানে সাইন করতে হবে, তুমি এখানে সাইন করে দাও। অন্তি কলমটা ধরে বসে আছে, কিন্তু সাইন করছে না। সেটা দেখে আরাফ চোয়াল শক্ত করে বলল, এতক্ষণ ইয়ার কি করছিলে? সাইন না করে এভাবে বসে থাকার মানে কি? অন্তি, আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। তাড়াতাড়ি সাইনটা করো। করছি। অন্তি কাঁপা কাঁপা হাতে সাইন করে দেয়। কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সাইন করার সময় অন্তি মনে মনে বলে, এই সাইন করার মধ্য দিয়ে আজ থেকে আমার মিশন শুরু। তৈরি হন মিস্টার আরাফ রহমান, আমার প্রতিশোধ সহ্য করার জন্য। উকিল সাহেব সব পেপারসগুলো চেক করে বললেন, আলহামদুলিল্লাহ, সব সম্পন্ন হলো। আজ থেকে তোমরা দুইজন আইন মোতাবেক স্বামী স্ত্রী। উইশ এ গুড ম্যারিড লাইফ বোথ অফ ইউ। থ্যাংক ইউ। উকিল সাহেব চলে যাওয়ার পর আতিফার রহমান বললেন, তোমাদের বিয়েটা যখন হয়েই গেল, তখন আর আমার কোনো চিন্তা নেই। আজকে আমি খুব খুশি। আমি চেয়েছিলাম তোমাদের দুজনের বিয়ে দিতে, আর সেটা পূর্ণও হলো। তাহলে অন্তি, আজ থেকে তুমি আরাবের ঘরেই থাকবে, আর কেউ কিচ্ছু বলতে পারবে না। আম্মু, আমি ঘরে যাচ্ছি। কাউকে একটু বুঝিয়ে শুনিয়ে ঘরে পাঠিও। আর যদি সে না আসতে চায়, তাহলে জোর করার দরকার নেই। আরাফ বিরক্তিকর ভাব নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আতিফার রহমান অন্তির কাঁধে হাত রেখে বললেন, আমি জানি মা, তোমার বাবার জন্য তোমার মন খারাপ করছে, কিন্তু মন খারাপ করো না মা। তোমার বাবাও তো চেয়েছেন তোমার আর আরবে বিয়ে দিতে। শুধু আফসোস, তিনি তোমাদের বিয়েটা দেখে যেতে পারলেন না। তবে মন খারাপ করো না, তিনি যেখানেই থাকুক না কেন তোমাদের আশীর্বাদ করছেন। আন্টি। কিন্তু মা, তোমাকে আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। যদি কিছু মনে না করো, জিজ্ঞেস করব? জি আন্টি, বলুন। তোমার আর আরাবের কি হয়েছে? আসলে দেখছি তোমাদের সম্পর্কটা আগের মতো নেই। তোমরা আগের মতো আর সেভাবে কথাবার্তা বলছো না। মানে কোনো জটিল কিচ্ছু হয়েছে? ঠোঁটের কোণে মিথ্যে হাসি টেনে অন্তি বলল,
আসলে তেমন কিছু না আন্টি, আপনার ছেলে অভিমান করেছে তাই এমন করছে বোধহয়। আর আমারও তো মনটা ভালো নেই না। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। অন্তির কথায় আতিফা রহমান স্বস্তি পেলেন, মুচকি হেসে বললেন। আচ্ছা বেশ, তাহলে তুমি এখন ঘরে যাও। অন্তি মাথা নাড়িয়ে আরাফের ঘরে এলো। অন্তিকে ঘরে আসতে দেখে আরাফের বেশ খটকা লাগলো, কারণ এত সহজে তো সব মেনে নেওয়ার মেয়ে সে নয়। আরাফ কিছু একটা ভাবতে ভাবতে দরজা লাগিয়ে দিয়ে এলো। তৎপর সোফায় বসে বলল, অন্তি পাখি, আমাকে একটা কথা বলো। তুমি এত সহজে আমার ঘরে থাকতে রাজি হলে? এটা কেমন যেন অবাক কাণ্ড না? আসলে হঠাৎ করে তোমার কি হলো যে এত সহজে তুমি সবটা মেনে নিয়ে আমার ঘরে চলে এলে? অন্তি ফ্যাকাশে হাসি দিয়ে বলে, মানুষ যখন আঘাত পেয়ে পেয়ে ক্লান্ত হয়ে যায়, তখন আঘাত পাওয়াটা তার অভ্যেস হয়ে যায়। ঠিক তেমনি আমারও সেটাই হয়েছে। এজন্য আমার কাছে এসব আর নতুন লাগছে না। তাই আপনি আমাকে যতই আঘাত করছেন না কেন আমি মেনে নিচ্ছি। সেজন্য আপনার ঘরে আসাটাও আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না। দীর্ঘশ্বাস ছাড়ে আরাফ। অন্তির পানে চেয়ে বলে, আচ্ছা, তবে এটা নিয়ে নিশ্চিন্ত থাকো যে তোমার অমতে আমি তোমাকে টাচও করব না। তুমি যেটা চাইবে সেটাই হবে। বাট এটা শুধু আমাদের মধ্যেই থাকবে। আর আমি চাই না যে আমাদের ভেতরের কথা আম্মু জানুক। ঠিক আছে আন্টি, কিছু জানবে না। অনেকটা রাত হয়ে গিয়েছে। আরাফ ডিনার করে এসে সোফায় শুয়ে পড়ল, আর অন্তি পানির ঝক ভরে এনে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু কিছুতেই ঘুম আসছে না তার, খুব অস্বস্তি হচ্ছে। তাই না ঘুমিয়ে এসে উঠে বসলো। ফজরের আজান ধ্বনি হতেই উঠে বসে অন্তি। সারা রাত একটু ঘুম হয়নি তার, যার দরুন চোখ মুখ বসে গিয়েছে। সময় নষ্ট না করে সে ফজরের নামাজ আদায় করে নেয়। তৎপর কিয়ৎক্ষণ শুয়ে থেকে অন্তি নিচে যায়। অন্তিকে নিচে নামতে দেখে আতিফা রহমান বলেন, এত সকালেই উঠে পড়েছো মা? হ্যাঁ আন্টি, ঘুম আসছিল না তাই নামাজ পড়ার পর থেকেই জেগেছিলাম। কিন্তু মা, এটা ঠিক না। বিষয়টা বোধগম্য না হয় অন্তি জিজ্ঞেস করে। কোনটা আন্টি? আতিফা রহমান একগাল হেসে বলেন, এই যে, তুমি এখনো আমাকে আন্টি বলছো? বলি, এখনো আন্টি বললে চলে? শাশুড়ি হইতো তোমার। ও, এই ব্যাপার। আচ্ছা বেশ, আজ থেকে আমি আপনাকে আম্মু বলেই ডাকবো। আতিফা রহমান মুচকি হেসে অন্তিকে আদর করে বলেন। আমার লক্ষ্মী মেয়ে। ঘড়ির কাঁটায় ৮টা বাজতেই ঘুম ভেঙে যায় আরাফের। আড়মোড়া কাটিয়ে এসে ফ্রেশ হয়ে আসে। আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে বেশ উচ্চস্বরে এসে বলতে থাকে, আম্মু, আমার টাইটা কোথায়? তাড়াতাড়ি খুঁজে বের করে দাও। আমার বের হতে হবে, বেশি সময় নেই। আরাফের কণ্ঠস্বর রান্নাঘর থেকে শুনতে পান আতিফা রহমান। বিরক্ত হয়ে অন্তিকে বলেন, দেখেছো, এত বড় ছেলে বাচ্চাদের মতো একটা জিনিসও খুঁজে পাচ্ছে না। অন্তি, তুমি গিয়ে আলমারিতে দেখো ওর টাইটা রাখা আছে। আমি বরং রান্নাটা সেরে ফেলি। আরাপ তো আবার বের হবে। যাচ্ছি আম্মু। অন্তি ঘরে গিয়ে আলমারি থেকে টাই বের করে আরাফকে দিল। বিনিময়ে মুচকি হেসে আরাফ বলল, থ্যাংক ইউ। অতঃপর আরাফ দ্রুত টাই পরে রেডি হয়ে নিল। তবে আরাফের নিকট অন্তিরের স্বাভাবিক ব্যবহার কিছুতেই ভালো লাগছে না। কিন্তু হাতে এখন বেশি সময়ও নেই, তাই এসব কথা না ভেবে টেবিলের উপর থেকে ব্যাগটা কাঁধে নিল। অন্তি জিজ্ঞেস করলো, ব্রেকফাস্ট করবেন না? করার সময় নেই। আরাফ আলমারিটা লক করে চাবি পকেটে নিয়ে চলে গেল। অন্তি হাতের মুঠো শক্ত করে মনে মনে বলল, শিট, চাবিটা নিয়ে চলে গেল। কিন্তু আমাকে তো জানতেই হবে আলমারির ভিতর ওই বন্ধ ড্রয়ারটায় কি আছে। এখন চাবি ছাড়া কি করে জানবো ওটাতে কি আছে? অন্তির আর জানা হলো না যে আলমারির ভেতর ওই বন্ধ ড্রয়ারটাতে কি আছে। কেন যেন মনে হচ্ছে ওই ড্রয়ারটা খুলে দেখতে পারলে সে কোনো ক্লু পেত। কিন্তু সেটা তো আর সম্ভব নয়, কারণ আরাফ চাবিটাই নিয়ে চলে গেল। আরাফ অফিসে গিয়ে 2টা মিটিংয়ে অ্যাটেন্ড করলো। মিটিং শেষ করে নিজের ক্যাবিনে এসে ফোন অন করতেই দেখে রিকের 5টা মিসড কল। সে সাথে সাথে রিককে কল ব্যাক করলো। চিন্তিত কণ্ঠে বলল, রিক, আমাকে কল করেছিলে? অ্যাকচুয়ালি মিটিংয়ে ছিলাম, তাই বুঝতে পারিনি। জি স্যার। স্যার, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? স্যার, মাহবুবকে আমাদের লোকরা ধরতে পেরেছে এবং ওদের প্ল্যানও ফেল হয়ে গেছে। আর একটা গুড নিউজ হলো, মাহবুবের সাথে আমরা আরেকজনকেও পেয়েছি। কাকে? প্রিন্সকে। গ্রেট রিক, আমাদের কাজটা এতে অনেক সহজ হয়ে গেল। এখন তুমি এক কাজ করো, ওদের 3জনকে নিয়ে একটা সেফ জায়গায় চলে যাও। আর দেখো যাতে কোনোভাবেই ওরা পালাতে না পারে। আমি আজ রাতেই আসবো। ওকে স্যার। আরাফ ফোনটা রেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আর মনে মনে বলল, খুব বেশি দিন নয়, আমার মন বলছে খুব শীঘ্রই আমার কাজে সফলতা আসবে। আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম। সন্ধ্যার পর ধরণীতে নেমে এলো রাতের আধার। অন্ধকারে ছেয়ে গেল চারদিক।
আকাশের চাঁদটাও আজ মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে। তারাদেরও দেখা মিলছে না আজ। বেশ অন্ধকার চারদিকে। অফিস থেকে বাসায় এলো আরাফ। এতক্ষণ অন্তি ভালোই ছিল, কিন্তু যেই আরাফকে দেখলো ঠিক সেই সময় ওর মুড চেঞ্জ হয়ে গেল। আরাফ এসে আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল, কিন্তু আলমারি লাগাতে ভুলে গিয়েছে। এমনকি চাবিটাও টেবিলের ওপর পড়ে আছে। একটা সুযোগ পেয়েছে অন্তি, এটাকেই তার কাজে লাগাতে হবে। আরাফ বের হওয়ার আগেই অন্তিকে যা করার করতে হবে। সেজন্য সে তাড়াতাড়ি চাবিটা নিয়ে ড্রয়ার খুলতে আরম্ভ করলো, কিন্তু অনেকগুলো চাবির মধ্যে কোনটা ওই ড্রয়ারের চাবি সেটা বোঝা বড় দায়। সে সবগুলো দিয়ে ট্রাই করছে, কিন্তু কিছুতেই ড্রয়ারটা খুলছে না। অন্তি চেষ্টা করতে করতে আরাফ ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। অন্তিকে আলমারির কাছে দেখে আরাফের ব্রজুগোল কুঁচকে গেল। সন্দিগ্ধ গলায় সে বলে উঠল, ওখানে কি করছো তুমি? আলমারির মধ্যে কি খুঁজছো? আরাফের কণ্ঠস্বর শুনে ঘাবড়ে যায় অন্তি। বুকের ভিতর হৃদস্পন্দনটাও জোরে জোরে ছুটতে আরম্ভ করে। একটা শুকনো ঢোক গিলে স্তমিত গলায় সে বলে, কই কিছু না 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 না, তো 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 এগিয়ে আসে আরাফ। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় অন্তির দিকে, মনে মনে বলে, কিছু তো একটা বটেই। আমার কেন জানি সুবিধার লাগছে না অন্তি পাখি। এত সহজে সবকিছু মেনে নিচ্ছ, আমার ঠিক হজম হচ্ছে না। আরাফকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এক কদম পিছিয়ে যায় অন্তি। নিজেকে স্বাভাবিক করে ফের আরাফ বলে, কিছু না, তাহলে আলমারির সামনে দাঁড়িয়ে কি করছো? আর চাবিটা কেন নিয়েছো? কি আবার করব? আলমারি গুছিয়ে দিলাম। আমও বলেছি যাতে আপনার সব কিছু গুছিয়ে রাখি। আর চাবিটা তো ফেলে রেখেছিলেন, তাই আমি হাতে করে রাখলাম, যদি হারিয়ে যেত। অন্তির নিকট হতে চাবিগুলো নিয়ে আলমারিটা বন্ধ করে দিয়ে আরাফ বলে, আচ্ছা, বাট তোমাকে আমার জিনিস গোছাতে হবে না। যেদিন মন থেকে ইচ্ছে হবে সেদিন গোছাবে। অযথা আম্মুর কথায় বাধ্য হয়ে এসব কাজ করার প্রয়োজন নেই। অন্তিও পাল্টা জবাবে তেজ দেখিয়ে বলে, এই যে শুনুন, আমারও না অত ঠেকা নাই যে একজন খুনির জামা কাপড় গোছাবো। বাট কাল থেকে আলমারি আনলক রেখে যাবেন, নয়তো চাবি আমাকেই দিয়ে যাবেন, কারণ এই ঘর এখন আমিও থাকি, তাই আমার জামা কাপড়গুলো আলমারিতে রাখতে হবে। আরাফ ডানে বামে মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, চাবি তোমাকে দিয়ে যাব। এখন কথা না বলে যাও তো, এক মগ কফি নিয়ে এসো। মাথাটা প্রচণ্ড ধরেছে। যাচ্ছি। অন্তি যাওয়ার পর আরাফ দ্রুত ড্রয়ার খুলে একটা বক্স বের করে। বক্সটা তার অফিসের ব্যাগে রেখে ল্যাপটপে নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট কাজ করতে লাগলো। আর ল্যাপটপ থেকে কিছু কিছু ইনফরমেশন আরাফ একটা নোটবুকে লিখে নিল। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁয়েছে। এতক্ষণ এটার জন্য অপেক্ষা করছিল আরাফ। তাই 12টা বাজতেই সে সন্তর্পণে সোফা থেকে উঠে দাঁড়ালো। সেদিনের মতো ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক জ্যাকেট পরলো। সেদিনের মতো কাজটা অত সহজ নয়, কারণ আজ ঘরে অন্তি আছে। সে যদি আরাফকে বের হতে দেখে নেয় তাহলে অনেক সমস্যা হবে। সে কারণেই আরাফ খুব সতর্কতার সাথে কাজ করছে। সে একবার চেক করে নিল অন্তি ঘুমাচ্ছে কিনা। যেই দেখলো অন্তি ঘুমিয়ে আছে, আরাফ নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়লো। বাইক এসে থামলো রিকের দেয়া ঠিকানা। বাইকটা সাইড করে বড় বড় পা ফেলে আরাফ অগ্রসর হলো। সেদিনের মতো আজও একটা করে দুজনকে বন্দি করে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন মাহবুব আর একজন প্রিন্স। আরাফ রিভলভার বের করে চেয়ার টেনে বসলো। প্রিন্স এবং মাহবুব দুজনেই আরাফকে দেখে চমকে উঠলো। আরাফ রিভলভারটা ঘোরাতে ঘোরাতে বলল, হেই গাইস, হোয়াটসঅ্যাপ। তোমাদের আপ্যায়ন পছন্দ হয়েছে? রিক, আমাদের গেস্টদের ঠিকমতো আপ্যায়ন করেছে তো? স্যার, একদম শ্রেষ্ঠ আপ্যায়ন করেছি। কিন্তু স্যার, এরা দুজন কিছুতেই মুখ খুলছে না, তখন থেকে হুঙ্কার দিয়েই যাচ্ছে। ওকে, নো প্রবলেম। বাকিটা না হয় আমি শুনবো। তো তোরা বল, এবার কেমন লাগছে এখানে এসে? চিৎকার করে প্রিন্স বলে ওঠে, আরাফ, ভালো হচ্ছে না কিন্তু। ভাইয়া যদি জানে তাহলে কিন্তু তোকে আর আস্ত রাখবে না। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে। কুল ব্রো, কুল। আমার এলাকায় এসে হুঙ্কার তোকে মানায় না। আর তোর ভাইয়া জানতে জানতে অনেক দেরি হয়ে যাবে, তখন আমার কিচ্ছু করতে পারবে না। সো ডোন্ট ওয়ারি। আমাদের এখানে কেন নিয়ে এসেছিস? কি চাই তোর? চাই তো অনেক কিছু। তো তোরা যদি সহজে আমার প্রাপ্যটা দিয়ে দিস খুব ভালো হয়। না হলে আবার আমাকে পাল্টা গেম খেলতে হবে। আচ্ছা মাহবুব, একটা কথা বলতো, সেদিন কাদেরের কাছ থেকে টাকা, আই পেপারস নিয়ে সেগুলো কোথায় রেখেছিস? ভয়ার্ত দৃষ্টিতে তাকায় মাহবুব। কম্পমান কণ্ঠে বলে, কাদের তো তো তোকে সব বলে দিয়েছে? জবাবে আরাফ বাঁকা হেসে বলে, ইয়েস। অবশ্য না বলে কি আর করবে, বেচারা বাঘের খাঁচায় পড়েছে বলে কথা। তো তুইও এখন চুপচাপ মুখ খুলতো। মাহবুব মুখ খুলতে গেলেই বাধা পায়। প্রিন্স হুঙ্কার দিয়ে বলে, মাহবুব, তুই কিছু বলবি না। ওই পেপারস আর টাকাগুলো আমাদের চাই। তুই যদি বলিস, ভাইয়া তোকে শেষ করে দিবে।
আরাব প্রিন্সের থুতনি চেপে ধরে ক্রোধান্বিত কণ্ঠ বলে, চুপ, একদম চুপ। একটা কথা বললে গুলি মেরে তোর মাথার খুলি উড়িয়ে দেব। তুই কি ভেবেছিস ও যদি আমাকে না বলে আমি ওকে বাঁচিয়ে রাখবো? কখনোই না। তোদের দুটোকেই আমি স্বর্গে পাঠাবো। আর মাহবুব মরতে না চাইলে তাড়াতাড়ি যা, জিজ্ঞেস করছি তার উত্তর দে। আমি জানি না বস, ওগুলো আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আরাব রেগে ঠাস করে মাহবুবকে একটা থাপ্পড় মারে, সাথে সাথে বেচারা ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। বলেছিলাম মিথ্যা বলিস না, সেই শুনলি না তো? আমার কাছে ইনফরমেশন আছে যে তুই ওইগুলো তোর বসকে দিস নে।